হ্যাঁ, আমি শুরু করলাম। স্যার রেকর্ড শুরু হয়েছে। জি স্যার। স্যার রেকর্ড শুরু হয়েছে স্যার। হ্যাঁ, শোনো, 1 মিনিট। Today's class is cardiac resynchronization therapy in heart failure and ICD is a big topic. কারণ দুটো আলাদা লেকচার, সিআরটি একটা আলাদা লেকচার, বাইভেন্ট্রিকুলার পেসমেকার মিনস, অ্যান্ড আইসিডি ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর, এটা আলাদা টপিক। হ্যাঁ, তোমাদের পরীক্ষার জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাররা পরীক্ষায় তোমাদের, যেটা আমি দেখেছি যে তোমাদের এক্সরে হতে থাকে একটা, তোমার সিআরটির একটা এক্সরে আছে। সিআরটির এক্সরেতে দেখবা অনেকে এটা পারে না, সিআরটি এক্সরে দিয়ে সারা ধরবে এটা কি আছে। ওই খালি কার্ডিওমায়োপ্যাথি বলে, এই সেগুলি বলে, পেসমেকার বলে, কিন্তু আসলে দেখা যায় এক্সট্রা একটা যে লিড আছে, ওই লিডটা অনেকে খেয়াল করে না, বলতে পারে না। তা তখনই চলে যায়, স্যাররাও দেখে যখন বলতে পারবো যে ইট ইজ বাইভেন্ট্রিকুলার পেসমেকার আর সিআরটি এক্সরে উইথ কার্ডিওমায়োপ্যাথি আছে, লেফট ভেন্ট্রিকুলার টাইপ, এগুলো বলতে পারলে, হার্ট ফেলিওর ফিচার থাকলে হার্ট ফেলিওর, তখনই তোমাদেরকে এটাকে বলতে হবে। তখনই স্যাররা চলে যাবে যে বলো হোয়াট আর দি ইন্ডিকেশন অফ বাইভেন্ট্রিকুলার পেসমেকার বা সিআরটি। সারা এর বাইরে আমি খুব একটা শুনতে চাই না, এইটুকু জানতে পারলেই সারা মোটামুটি খুশি, বুঝলে। আর তোমাদের মানে ইন্ডিকেশনটা কি, কখন এটা লাগানো হয়, এটাই একটা মোটামুটি সারা জানতে চায়। আর কখনো লাগানো দেখছো কিনা, কিভাবে লাগানো হয়, যদি যারা এটার উপর এক্সপার্ট আছে, যারা এটা নিয়ে লাগায়, তারা যদি এক্সামিনার থাকে, তারা হয়তো ডিপে যাইতে পারে। যেহেতু আমি এই সাবজেক্টে কাজ করি, এগুলো করি, আমি ইন ডিটেইল সব জানি। তারপরে তোমাদেরকে আমি যতটুকু পারি একটু জানলে, তোমাদের জানার জন্য তো জানা দরকার আছে। তোমরা এমডি পাস করতেছো, এমডি পড়বা, তোমরা যদি মোটামুটি সব ডিটেলস না জানো, পরীক্ষা শুধু পরীক্ষার জন্যই পড়ো, তাহলে তো লাভ হবে না। এই জন্য তোমাদেরকে আমি যতদূর পারি ইন ডিটেলস না পড়ে যতটুকু এটা জানা যায় ততটুকু। তো আর পরীক্ষা ওরিয়েন্টেড বললাম, পরীক্ষা ওরিয়েন্টেড এইটুকু জিজ্ঞেস করবে এক্সরে দিয়ে, অথবা একটা ইসিজি দেবে, সে দেখবে ইসিজিতে বাইভেন্ট্রিকুলার পেসমেকার ইসিজি আছে, অনেকে বলতে পারবে না, অনেকে পেসিং স্পাইক দেখে বলবে ডুয়াল চেম্বার পেসমেকার। এইটাই তোমাদের পরীক্ষা শুরু হয় এটা দিয়ে। অথবা হার্ট ফেলিওরে যদি ম্যানেজমেন্ট জিজ্ঞেস করে, সেইখানে একটা তোমাদের চলে আসবে যে আর তোমার নন ফার্মাকোলজিক্যাল অপশন কি কি আছে, তখন সেটা তোমাদের চলে আসবে যে ইট ইজ বাইভেন্ট্রিকুলার পেসমেকার আর সিআরটি যে অপশন অফ হার্ট ফেলিওর ট্রিটমেন্ট। তো এটা তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড বললাম। লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন, এখন তো তোমাদের নতুন যে ইএসসি এবং এইচএসসি হার নতুন ক্লাসিফিকেশন যেগুলো আসছে, সেগুলো তো তোমরা জানোই নতুন যেগুলো আসছে। তবে মেনলি আমরা এলবি সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ডিসফাংশন, ডায়াস্টোলিক মানে ইম্পেয়ার্ড ফিলিং, আর মেনলি তোমার সিস্টোলিক ডিসফাংশন যেগুলো থাকে, দেখো তোমার, সেটাই মোটামুটি বেশি। হ্যাঁ, আর ডায়াস্টোলিক যেটা আছে এখানে, সেখানে দেখা যাচ্ছে মোটামুটি 70 আর 40%। হ্যাঁ, নিউয়ার ক্লাসিফিকেশন যেটা তোমার 2013 সালে ছিল মনে হয়, এটা একটু চেঞ্জ হয়েছে। সেখানে এখানে মিড রেঞ্জের পরিবর্তে এখানে মানে মাইল্ডলি রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, মাইল্ডলি রিডিউসড আর হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন, এগুলো তোমাদের নতুন ক্লাসিফিকেশন যেগুলো আছে সেগুলো তোমরা জেনে নেবে। হার্ট ফেলিওর যেহেতু রোগীদের লাগানো হয়, সেই জন্য আমি তোমাদের হার্ট ফেলিওর একটা ওভারভিউ তোমাদেরকে আমি দিচ্ছি একটা। আর 2013 সালে মনে হয় এটা গাইডলাইনটা পাবলিশ, 2016 সালে একটা গাইডলাইন পাবলিশ করছিল ইএসসি। সেখানে তোমাদের ওরা সেখানে একটা অপশন রাখছিল তোমার, যে মেডিকেল থেরাপি যদি ফেল করে বা আরো কিছু কিছু ইন্ডিকেশন যেগুলো আছে দেখাবো, সেখানে তারা বলছে যে বাইভেন্ট্রিকুলার পেসমেকার একটা রোল আছে। তো এখন নতুন যেগুলো আছে সেগুলো আরো আপডেট করছে 2021-এ, সেটা তোমরা জানো যে 4টে ড্রাগ ক্লাস 1-তে আনছে। সে 4টে ড্রাগই তোমার একসঙ্গে দিতে পারে নাই, তোমার ইন্ডিভিজুয়ালাইজড ওয়েতে। তারপরে নতুন এইচএসসি হাতে সেখানে সুন্দর করে লিখে দিয়েছে তোমার ফিমেলদের ক্ষেত্রে ক্রিয়েটিন ক্লিয়ারেন্স, ক্রিয়েটিন লেস দ্যান 2, মেলদের ক্ষেত্রে 2.5, এর বেশি হলে, কম হলে সেখানে স্পাইনল্যাকটন দেওয়া যাবে, আর এর বেশি হলে দেওয়া যাবে না। আরো তোমার AGL2 ইনহিবিটর, এটা তোমাকে সেখানে তোমার ক্রিয়েটিন ক্লিয়ারেন্সের একটা নতুন ওরা যোগ করছে, দেখে নিও ওটা কত হলে দিতে পারবা, কত হলে দিতে পারবো না, সেগুলো তোমার এসএসসি নতুন গাইডলাইনে ওরা কিন্তু যোগ করছে। হ্যাঁ, তা এটা তোমাদেরকে জানার জন্য, এই যে এটা তোমাদের
নিউয়ার গাইডলাইন যেগুলো আছে 4টে ড্রাগ আর্নি ভাইসি ইনহিবিটর বিটা ব্লকার মিনারেকর রিসেপ্টর অ্যান্টাগনিস্ট SGL2 4টে ক্লাস 1 ইন্ডিকেশন আর ভলিউম ওভারলোড থাকলে ডায়োটিক্স থাকবে সাইনাসিডোমের সঙ্গে যদি এলবিবি থাকে মোর দ্যান 150 মিলিসেকেন্ড এটা অ্যালাউ উইথ হার্ট ফেলিওর ক্লাস 2 থেকে হার্ট ফেলিওর ক্লাস 4 নট রেসপন্ডিং টু মেডিকেল থেরাপি এবং তাহলে এটা তো বললো হার্ট ফেলিওর ক্রনিক হার্ট ফেলিওর তোমার ইসকেমিক আর নন ইসকেমিক ইসকেমিক যদি হয়ে থাকে সেগুলো তোমার যদি কোনো রিভাসকুলারেশন স্কোপ থাকে ইট শুড বি রিভাসকুলারাইজড আর নন ইসকেমিক হলে 3 মাস পর্যন্ত ওয়েট করা লাগবে 3 মাসের পর যদি রেসপন্ড না করে তখন তাকে সেই রোগীর যদি সাইনাসিজম থাকে লেফট বান্ডাল ব্লক থাকে এবং তোমার কিউআরএস এর ডিউরেশন যদি 150 মিলিসেকেন্ড থাকে দিস ইজ ক্লাস 1 ইন্ডিকেশন ফর সিআরটি আর সিআরটিপি আর ডিজাই বলো সিআরটি মানে বাইভেন্ট্রিকুলার পেসমেকার তো এটা হলো ক্লাস 1 ইন্ডিকেশন আর এই যে ক্লাস 2 এর মধ্যে নিয়ে আসছে তোমার 130 থেকে 149 মিলিসেকেন্ড পর্যন্ত আর নন এলবিবিও নিয়ে আসছে তোমার সেখানে ক্লাস 2 এর ইন্ডিকেশন নিয়ে আসছে মধ্যে 150 মিলিসেকেন্ড সেখানেও আসছে যে সিআরটিপি আর সিআরটি ইন্ডিকেশন আসছে এবং রিদম শুড বি সাইনাসিডম আর নন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি নন ইসকেমিক ইটিওলজি থেকে তোরা বলছে যে আইসিডি লাগাতে বলছে বুঝলে আর যদি অ্যাক্টিভ ফিব্রিলেশন থাকে সেখানে বলছে অ্যান্টিকোয়াগুলেশন আরো নতুন কিছু গাইডলাইন আছে হার্ট ফেলিওরের ক্ষেত্রে অ্যাক্টিভ ফিব্রিলেশন যদি ড্রাগে কন্ট্রোল না থাকে যদি হার্ট ফেলিওর হসপিটালাইজেশন থাকে সেই ক্ষেত্রে ইনজেকশন ফ্র্যাকশন যদি রিডিউস থাকে সেই ক্ষেত্রে তার সিআরটি লাগানোর ইন্ডিকেশন নতুন গাইডলাইন আসছে তার এবি নোড অ্যাবলেশন করে তাকে সিআরটি লাগাতে হবে নতুন গাইডলাইন এগুলো যোগ করা হয়েছে তারপরে ডিগক্সিন অ্যাক্টিভ ফিব্রিলেশন থাকলে তোমার পালমোনেফিন আইসোলেটর মানে অ্যাবলেশন যেটা অথবা ডিগক্সিন যেগুলো যোগ করতে বলছে তারপরে তোমার হলো করোনারি আর্টারি বাইপাস গ্রাফট যদি সম্ভব হয় সেগুলো তোমার রিভাসকুলেশন আর আয়রন ডেফিসিয়েন্সি থাকে এটা আমরা ম্যাক্সিমাম আমরা এটা খেয়াল করি না সে দেখবা যে পেশেন্টে আয়রন ডেফিসিয়েন্সি থাকলে পারে আয়রন যে দিতে হবে সাপ্লিমেন্ট ফেরিক কার্বক্সিলেজ এটা দিয়ে কার্বক্সিমেলটোজ এটা দিয়ে তোমাকে রিপ্লেস করতে হবে এই বারবার তোমাদের এই যে নিচের যে বাটনটা আইডিয়া আসে আমার স্লাইড শো উপর দিয়ে দিই না আর অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে ট্যাবি মাইটাল ডিগাজেশনের ক্ষেত্রে মাইটাল রিপেয়ার আর ক্লিপ হ্যাঁ যেগুলো বলছে হার্ট রেট যদি মোর দেন 70 থাকে ইভাবেডিন যোগ করতে বলছে ব্লাড প্রেসার নতুন যোগ করছে তোমার হাইড্রাজিন আমাদের দেশে পাওয়া যায় না আর তোমার এসি ইনহিবিটর বা এআরনি যদি ইনটলারেন্স থাকে এআরবি যোগ করতে বলছে এটা তোমরা সবাই জানো নতুন নিউলি তোমার পাবলিশ গাইডলাইন ফর সিলেক্টেড গ্রুপ অফ অ্যাডভান্স হার্ট ফেলিওর এগুলো আমাদের দেশের জন্য খুব একটা সম্ভব না বুঝলে হ্যাঁ যেগুলো সম্ভব না সেগুলো হার্ট ট্রান্সপ্লান্ট অমুক তমুক যেগুলো যা আছে হ্যাঁ সেটা আমাদের দেশে আসলে সম্ভব না এই সবগুলো করা হয়েছে টু হসপিটালাইজেশন করতে বলছে টু কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করার জন্য রিহ্যাবিলিটেশন একটা বড় ফ্যাক্টর বুঝলে আর এটা তোমার লো অ্যাডভান্স ম্যানেজমেন্ট যেগুলো তখন তোমার সিভিয়ারিটি অফ দি হার্ট ফেলিওর ওই আইকন গুলো ডিস্টার্ব দিচ্ছে ভেজাল করতেছে একটা হার্ট ফেলিওরের নিউয়ার ক্লাসিফিকেশন যেগুলো সেগুলো তোমরা সবাই জানো এটা কিন্তু একের হাতে গুনে সবাই খেয়াল করতে হবে যে ক্লাস 1 2 3 4 সারা জিজ্ঞাসা করে কিন্তু পরীক্ষায় এখনো এটার ক্লিনিক্যাল ইমপ্লিকেশন আছে আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে ক্লাস 4 আর ক্লাস 1 এই দুটো মনে রাখতে ইজি তোমার ক্লাস 4 হলো রেস্টিং অবস্থায় তার ডিসমিয়া হয় এবং তার এটা তোমার ক্লাস 4 আর ক্লাস 1 এ তোমার তেমন কোনো সিমটম থাকে না আর মাঝখানে দুটো ক্লাস 2 আর ক্লাস 3 ডিফারেন্সিয়েট করার জন্য সেটা তোমার যদি তোমার ঘরের ভিতরে তোমার শ্বাসকষ্ট হয় হাঁটাহাঁটি করলে তাহলে বুঝবা যে 1 স্টেপ করলেই শ্বাসকষ্ট হয় তাহলে বুঝবা যে দিস ইজ ক্লাস 3 আর যদি বাড়ির বাইরে একটু দূরে গেলে একটু বুঝলে বা ক্লাস স্টেপ তোমার 2 তলা 3 তলা উঠতে যদি তার শ্বাসকষ্ট শুরু হয় তখন বুঝবা যে এটা ক্লাস 2 তো এটা মনে রাখার জন্য তোমার আর দেখো মেইনলি ক্লাস 4 এর তোমার সাডেন কার্ডিয়াক ডেথ
যে মোড অফ ডেথ হলো হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর তোমার যতই তোমার ক্লাস 1 2 তে দেখো তো তোমার হার্ট ফেলিওর ডেথ কিন্তু কম, বুঝলে? সব হার্ট ফেলিওর দিয়ে কম, কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ বেশি। যতই ক্লাস বাড়তেছে ততই হার্ট ফেলিওর ডিউ টু ডেথ ডিউ টু হার্ট ফেলিওর বাড়তেছে। যতই তোমার হার্ট ফেলিওর বাড়তেছে ততই তোমার ডেথ ডিউ টু হার্ট ফেলিওর সাডেন এটা হার্ট ফেলিওর ডেথ ডিউ টু হার্ট ফেলিওরটা অনেক বাড়তেছে। তো এটা তোমাদের ক্লাস রাখার নিয়ম যে সাডেন কার্ডিয়াক ডেথ ক্লাস 4 এ দেখো 50%, ক্লাস 2 তে 12%, ক্লাস 3 তে 26%। তো এগুলো তোমার লো হার্ট ফেলিওরে সাডেন ডেথ মেইনলি দুই কারণে হয়, একটা সাডেন ডেথ আর একটা হলো পাম্প ফেলিওর। প্রিভিলেন্স অফ ইন্ট্রাভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিলে, এটা নর্মাল পপুলেশনে থাকে 15% আর হার্ট ফেলিওরে থাকে তোমার মোর দ্যান 30%। তো ইন্ট্রাভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিলে ইন দি ফর্ম অফ এলবিবি আরবিবি যদি না থাকে, মাঝামাঝি থাকে, সেই ক্ষেত্রে বলে ইন্ট্রাভেন্ট্রিকুলার কন্ডাকশন ডিলে। তোমরা মোটামুটি আমাদের কিউএস ওয়াইড যতই তোমার ওয়াইড এটা যতই বেশি হবে ততই পেশেন্টের মর্টালিটি রিস্ক ততই বেশি। এই স্টাডিতে দেখা যাচ্ছে, যতই দেখা গেছে তার কিউএস ডিউরেশন যতই বেশি ততই তার মর্টালিটি ততই বেশি। এলবিবির পেশেন্টও তার একই ঘটনা, এলবিবি পেশেন্ট যতই থাকে সেই পেশেন্টের অল কজ মর্টালিটি সাডেন ডেথ ইন্ডেসি নর্মাল থেকে এলবিবি পেশেন্টের মর্টালিটি অনেক বেশি। এই জন্য এলবিবি পেশেন্টকে এখন বলা হচ্ছে তোমার ক্লাস 1 ইন্ডিকেশন অফ হার্ট ফেলিওর। If the guideline mediated directed medical therapy or optimal medical management দেওয়ার পরেও যদি হার্ট ফেলিওর কন্ট্রোল না হয় এবং পেশেন্টের এটা খেয়াল রাখবো পরীক্ষা ছাড়া ধরবেই তোমার হার্ট ফেলিওর উইথ ক্লাস 2 থেকে ক্লাস 3, ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 35, তোমার লেফট বান্ডল ব্রাঞ্চ মরফোলজি কিউআরএস কমপ্লেক্স মোর দ্যান 150 মিলিসেকেন্ড এবং রিদম ইজ সাইনাস। এই কথাগুলো যদি না বলতে পারো সারা কিন্তু তোমাকে পাস করাবে না। এই কয়েকটা কথা তোমাদের, দিস ইজ ক্লাস 1 ইন্ডিকেশন অফ বাইভেন্ট্রিকুলার পেসমেকার আর সিআরটি ডি আর পি। সিআরটি ডি আর পি নিয়ে ডিবেট আছে, ছাড়া তোমাদেরকে যাবে না। যদি ইসকেমিক থাকে সেখানে সিআরটি ডি, নন ইসকেমিক থাকলে সিআরটি পি লাগানো যেতে পারে। তো এটাই তোমাদের তুললো মোটামুটি ইন্ডিকেশন অফ বাইভেন্ট্রিকুলার পেসমেকার। তা এখন তোমার এই দেখো যে কিউআরএস যদি ওয়াইড হয়, এলবিবি মরফোলজি হয়, এলবিবি মরফোলজি তোমার কিউআরএস ওয়াইড হবে এবং সেখানে ডায়াস্টোলিক ফাংশনও কম থাকে, সিস্টোলিক ইনজেকশন ফাংশন কম থাকে, এখানে বিভিন্ন রকম ডিলে পাওয়া যায়। তোমার সেই ডিলে গুলো এখন আর অত বলছে না, শুধু ইসিজিতে মরফোলজি পাইলেই বলে দেওয়া হচ্ছে। তবে তোমাদের জানা রাখার জন্য যে এগুলো থাকলে তোমার কি কি ডিলে হয়, নিজস্ব যদি অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার ডিলে, এবি ডিলে, অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার একটা ডিসেনকনি হয়, দুই ভেন্ট্রিকুলার মাঝামাঝি হলে বলে ইন্টারভেন্ট্রিকুলার ডিসেনকনি হয়, আর একটা হচ্ছে লগে তোমার ইন্ট্রাভেন্ট্রিকুলার ডিসেনকনি। এই যে ইন্ট্রাভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল, এই দুই ভেন্ট্রিকুলার মাঝখানে ডিসেনকনি হয়। নর্মালি সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল সাইমালটেনিয়াসলি কন্ট্রাকশন করে। যদি সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল দেখে এটা আগে কন্ট্রাকশন করলো, এটা পরে কন্ট্রাকশন করলো, তাহলে তোমার কি হলো, দিস ইজ নট ইফেক্টিভ কন্ট্রাকশন, ডিসেনকনি হবে। তো এই ডিসেনকনি যদি থাকে তাহলে ডিসেনকনি বলা যাচ্ছে এখন যাদের এলবিবি আছে তাদেরই এই ডিসেনকনি থাকবে। এই জন্য ইকো আগে ইকোর একটা রোল ছিল, এখন আর ইকোটা মোটামুটি গাইডলাইনে রাখে নাই। তবে আমি মনে করি ইকো যদি দেখি যে তোমার ডিসেনকনি নাই, সেই ক্ষেত্রে সিআরটি লাগায় রোগীর খুব একটা বেনিফিট আছে বলে আমি মনে করি না। তবে এলবিবি থাকলে পারে ইউজুয়ালি এই ডিসেনকনি থাকে। আমি দেখাচ্ছি তোমার সেপ্টামটা আগে নড়বে, নর্মালি সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল সাইমালটেনিয়াসলি কন্ট্রাকশন করে। তাহলে তোমার আর এই দুটোর গুরুত্ব খুব একটা অত বেশি না। তো পরে আমরা ঠিক করি যে ইন্টারভেন্ট্রিকুলার ডিলে আর অ্যাক্টিভেন্ট্রিকুলার ডিলে। ক্লিনিক্যাল কনসিকুয়েন্স অফ তোমার ভেন্ট্রিকুলার ডিসেনকনি যদি হয় তাহলে তোমার কি যেটা বলছি সেপ্টাল ওয়ালের মোশনটা নরমাল হবে, ডিপিডিবি এবং ডিটি এগুলো তোমার রিডিউস হবে, পালস প্রেসার তোমার কমে যাবে, ইজেকশন ফ্র্যাকশন কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, ডায়াস্টোলিক ফিলিং টাইম কমে যাবে এবং মাইটাল ডায়াস্টোলিক এমআর হবে, প্রলং মাইটাল ডিকাস্টেশন ডিউরেশন। দিস আর দি কনসিকুয়েন্স অফ ভেন্ট্রিকুলার ডিসেনকনি। আমাদের হোয়াট ইজ আওয়ার goal of cardiac resynchronization therapy or CRT to improve hemodynamics, improve quality of life and improve survival. এটা খেয়াল করবা যে কি জন্য আমরা লাগানো হয়, ইমপ্রুভ সার্ভাইভাল। একটা জিনিস বলতে ভুলে গেছি, যে পেশেন্টটা লাগাইতে হবে খেয়াল রাখতে হবে তার জন্য
সার্ভাইভাল মোর দেন 1 ইয়ার, এটা মোটামুটি মাথায় রাখতে হবে। এই মোর দেন 1 ইয়ার যদি না থাকে সেই রোগীর লাগাই খুব একটা লাভ নাই। আগে তুমি দেখো যে রোগী ভেরি সিক, রোগী বেশি দিন ইমপ্রুভ, সেই রোগীর ক্ষেত্রে কখনো লাগানো ঠিক না। এই যে দেখো যদি আমি সিআরটি লাগাই, সেই সিআরটি তে কি হবে, কি হয় যে হোয়াইট থাকে আফটার সিআরটি অপটিমাল মেডিকেল থেরাপি দেওয়ার পরেও modification of interventricular and antiventricular activation sequence in passenger ventricular dysynchrony will cause resynchrony হয়ে যায়। তাহলে এটা ডিসিনক্রনি ছিল, ডিসিনক্রনি হতে কিউআরএস কমপ্লেক্স নেওয়ার হয়েছে, আগে পেসিং স্পাইক আছে। দিস আর আওয়ার গোল, বুঝলে, যে অ্যাট্রিয়াল সিনক্রোনাইজড বাইভেন্ট্রিকুলার পেসিং, মানে তোমার অ্যাট্রিয়াল সিনক্রোনাইজড মানে অ্যাট্রিয়া সেন্স করবে অথবা অ্যাট্রিয়া পেস করবে, ফলোড বাই তোমার যদি লেফট ভেন্ট্রিকেলকে আর রাইট ভেন্ট্রিকেলকে যদি পেসিং করতে হয়, নর্মাল যদি পিআর থাকে পেসিং হবে, কে বলতে পারো? জুবায়ের? না স্যার, হ্যাঁ? হবে না স্যার। জুবায়ের, না স্যার হবে না। না, হবে না স্যার। তাহলে এটাকে যদি পেস করতে হয় তাহলে কি, হাউ টু পেস? স্যার আমরা ফোর্স পেস করব আর কি। হ্যাঁ হ্যাঁ, কথাটা ঠিক। আমরা স্যার আমরা পেস করব স্যার, পিয়ার কমাই। গলা কারটা হ্যালো কনক, স্যার, কনক নাকি না জুবায়ের? স্যার একটা হ্যালো? পার্টিকুলার পিয়ার ইন্টারভ্যালের মধ্যে যদি স্যার পেস না হয় স্যার, তাহলে স্যার ওই যে একটা টাইম ফ্রেম থাকে, ওর পরে স্যার অটোমেটিক স্যার পেসিং করবে স্যার। না, আমি জিজ্ঞাসা করছি নর্মাল যে পিআর থাকে, যে উপর দেখো একটা ইসিজি আছে, এই ইসিজিটা দিলে আমি যদি এই লোয়ার রেট 60 দিলাম, এই রোগী কি আমি পেসমেকার লাগালাম, রোগী কি পেস হবে? সে তো সেন্স করবে, সেন্স করে কি ইনহিবিটর থাকবে না? জি স্যার, তো আমরা পিয়ার আরো কমাই দিব। আছে সবাই একসঙ্গে কথা বলে না, একজন যে বলছিলে। হ্যাঁ, নরমালি আমি তোমাদেরকে বলে দেই, নরমালি তোমার যখন আন্ডারলাইং রিদম থাকবে, পিআর নরমাল কমাই দিব আমরা শর্ট থাকবে, বাইভেন্ট্রিকুলার তাহলে পেসিং তোমার করার এখানে জন্য কি হবে? যেটুকু আচ্ছা কনক, তুমি তো মোটামুটি আমাদের ইউনিটে তো কাজ করো, তোমার তো একটা আইডিয়া আছে। আমি জেনারেল, তুমি কোনো কথা বলো না, তুমি শোনো। কনক বলতেছো কথা, এই কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো, স্যার শোনা যাচ্ছে স্যার। তো শোনো, নরমালি তোমার নর্মাল পিআর ইন্টারভাল, নর্মাল কিউআরএস ডিউরেশন আর হোয়াইট কিউআরএস ডিউরেশনে আমরা যদি ডুয়াল চেম্বার আর বাইভেন্ট্রিকুলার পেসমেকার লাগাই, কখনো এরা পেস করবে না হ্যাঁ এলভি আর আরভি কে, কারণ সে ইন্ট্রিনসিক রিদমকে দেখে ফেলবে এবং পিআর ইন্টারভাল ঠিক আছে, অতএব সে এটাকে পেস করবে না। তো আমরা এটাকে যদি পেস করতে হয় তাহলে আমাদেরকে পিআর ইন্টারভাল রোগীর যেটা আছে সেটা দেখতে হবে কত আছে। যদি পিআর ইন্টারভাল 200 থাকে, সে পিআর ইন্টারভ্যালকে শর্ট করে দিতে হবে, মানে পিআর ইন্টারভ্যালকে শর্ট করলেই তখন সে নেক্সট কিউআরএস কে দেখতে পারবে না, তখন সে পেস করবে, তাকে বলে ফোর্সড ভেন্ট্রিকুলার পেসিং, মানে আমরা জোর করে আমি ভেন্ট্রিকুলারকে পেস করতেছি। আমরা যেমন তোমার নরমালি ডুয়াল চেম্বার 6 রোগীকে পেস করতে চাই না, সেখানে পিআর ইন্টারভ্যালকে বাড়াই দিলে যেন সে আন্ডারলাইং রিদমকে দেখতে পারে, যেন পেস না করে। আর এই ক্ষেত্রে উল্টাটা, পিআর ইন্টারভ্যালকে শর্ট করে দিয়ে আমরা জোর করে কিউআরএস কমপ্লেক্সকে আমরা পেস করি। এটা হলো আমাদের পিআর তোমার সিআরটির মেন, যে হাউ টু পেস দি লেফট ভেন্ট্রিকেল আর রাইট ভেন্ট্রিকেল পেস করার নিয়ম, এটা বুঝতে পারছো? মেনলি পিআর শর্ট করলে পারেই আমরা, জি স্যার, জি স্যার, এটা আমরা করি, এটা আমরা মেকানিজম যে এগুলো তোমাদের অত পরীক্ষার দরকার নাই। তোমার যে বললাম যে এগুলো কেমন, এটা তোমার রিসেন্ট প্রপোজ মেকানিজম, তোমার যা বললাম ইমপ্রুভ ইন্টারভেন্ট্রিকুলার সিনক্রনি, ইমপ্রুভ অ্যাট্রিভেন্ট্রিকুলার, ইমপ্রুভ ইন্টারভেন্ট্রিকুলার ডিসেনক্রনি, এইগুলো করেই মানে ডিসেনক্রনি করেই মেনলি লাভ হয়। একটা অ্যানিমেশন দেখাচ্ছি তোমাদেরকে আমি, দেখো যে অ্যানিমেশন দেখা যায় কিনা, এটা দেখতে পারছো? এটা কি দেখা যায়? জি স্যার দেখা যায় স্যার, স্যার দেখা যাচ্ছে স্যার। এই তোমরা কথা বলো, দেখা যাচ্ছে কিনা?
স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যায় স্যার। জুবাইর দেখা যায়? স্যার দেখা যাচ্ছে, এই স্যার তোমরা দেখা কথা যাচ্ছে, না দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। এই তোমাদের বলো, তুমি এটা কি দেখতে পাচ্ছো? জি স্যার, জি স্যার। আসলে জি স্যার অনলাইনে দেখা ক্লাস যাচ্ছে। নিয়ে আসলে খুব একটা, হ্যাঁ? জি স্যার দেখা যাচ্ছে স্যার। এই যে কথা বলতে পারছো সে বলো ভাই, দেখা যাচ্ছে কিনা? স্যার দেখা যাচ্ছে। তোমার তো কথা শোনা যায় না, তুমি কথা বলো না, তুমি কথা, তোমার নেট তোমার খারাপ। স্যার দেখা যাচ্ছে, স্যার ক্লিয়ারলি দেখা যাচ্ছে। জুবাইর স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা শোনা যাচ্ছে, আমি শুনতে পারছি না। দেখো বাম পাশে একটা অ্যানিমেশন দেওয়া আছে, সেপ্টাম এবং ল্যাটারাল নরমালি কন্টাক্ট সাইমালটেনিয়াসলি। নরমাল রোগীদেরকে সেপ্টাম এটা বেজ ল্যাটারাল ওয়াল, হ্যাঁ, একসাথে কন্টাক্ট করতেছে। বাম পাশে যদি এলবিবি থাকে, এই দেখো এলবিবি রোগী কেমনে কন্ট্রাকশন করে, হ্যাঁ, একটা ডোলের মতো ঘুরতেছে তোমার সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল। সেপ্টাম আগে ল্যাটারাল ওয়াল পরে, এবং এটা ডিসিনকনি হচ্ছে। এই ডিসিনকনি দেখতে ঠিক এরকম, এটা এই দিস ইজ কল্ড ডিসিনকনি। এখন আমরা এটা ইকো দিয়েও আমরা দেখতে পারি। ইকো দিয়ে দেখো, এই যে তোমার যে ইকো করো, তোমরা ইকো যারা করো, দেখো যে সেপ্টামটা আগে নড়তেছে, ল্যাটারাল ওয়ালটা পরে। ইন কেস অফ ডিসিনকনি যাতে থাকে, এলবিপি থাকবে, এবং ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি আর ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথিতে সেপ্টামটা আগে নড়ে, ল্যাটারাল ওয়ালটা পরে নড়ে। তো এটা তোমাদেরকে তোমাদের ইকোতে দিয়ে এরকম দেখলাম দেখা যায়। এখন এই যে কার্ডিয়াক রিসিনকোনাইজেশন থেরাপি এটা দিলে পারে, এই দেখো যদি আমি লাগাই বিফোর সিআরটি, দেখো কিরকম ছিল, সেপ্টাম আগে ল্যাটারাল ওয়াল পরে কন্ট্রাকশন, আর দেখো এটা লাগানোর পরে কি হয়েছে, সেপ্টাম এবং ল্যাটারাল ওয়াল সাইমালটেনিয়াসলি কন্ট্রাকশন করতেছে। তাহলে এর বোঝা গেল কি, দিস ইজ ডিসিনকনি আর দিস ইজ রিসিনকনি। এটা তোমাদের হলো, দিস ইজ আওয়ার গোল, টু রিসিনকনি অফ দি ল্যাটারাল ওয়াল টু দি সেপ্টাম। সামারি তোমাদেরকে বলছি যে আসলে মেকানিজম গুলো কি, বুঝলে? দিজ আর দি মেকানিজম অফ তোমার ইমপ্রুভিং বাই দি সিআরটি। ইমপ্লান্ট টেকনিকের মধ্যে তোমাদের জানতে হবে, পেসমেকার যেরকম করে ওরকম পেসমেকারের মধ্যে এক্সট্রা করা হয় একটা এক্সট্রা লিড। আমরা একটা বসাই থ্রু করোনারি সাইনাস। করোনারি সাইনাসকে আমরা অ্যাঞ্জিওগ্রাম যেরকম করি, ক্যানুলেশন করি, অ্যাঞ্জিওগ্রাম করে লেফট পেনে ঢুকি, লেফট পেন থেকে তারপর ডাই দিয়ে রাইট করোনারি ঢুকি, ঠিক এরকমই একটা ক্যাথেটার দিয়ে করোনারি সাইনাসকে আমরা এনগেজ করি। এনগেজ করে করোনারি সাইনাসকে আমরা অ্যানাটমি দেখি। করোনারি সাইনাসের যে ল্যাটারাল ভেইন গুলো আছে তাকে বলি আমরা ভেনোগ্রাম। এখানে অ্যাঞ্জিওগ্রাম না, এটাকে ভেনোগ্রাম করি। ভেনোগ্রাম করে টার্গেট ভেইন আমাদের ল্যাটারাল ভেইন গুলো, ল্যাটারাল ভেইন, টার্গেট ভেইন, ওই ভেইনে আমরা লিড গুলো প্লেসমেন্ট করি। লিড গুলো প্লেসমেন্ট করার পরে আরবি লিড আর এ লিড প্লেস করে আমরা এটা সবগুলো বের করে ফেলি, এবং ফাইনালি আমরা ইলেকট্রিক্যাল প্রোগ্রাম যেগুলো থ্রেশহোল্ড গুলো মেজারমেন্ট করি। দিজ আর দি ইমপ্লান্ট টেকনিক। ইমপ্লান্ট টেকনিকে আমাদের তোমাদের এগুলো জানার দরকার নেই। আমরা আগে লেফট ভেন্ট্রিকুলার লিড, যেটা মানে করোনারি সাইনাস লিডটা আগে লাগাই, আরবি লিডটা পরে লাগাই। এই যে জিনিসগুলো যেগুলো আছে, যে আমরা লেফট ভেন্ট্রিকুলে আমরা কেমনে যাব, তার জন্য যে সমস্ত শীট গুলো আছে লেফট ভেন্ট্রিকুলকে মানে ক্যাথেটার বলি, গাইড ক্যাথেটার ফর দি করোনারি সাইনাস, যে অ্যাম্প্লাস টাইপের, মাল্টিপারপাস টাইপের, বিভিন্ন টাইপের। তারপর ভেইন তো যেহেতু এটা অ্যাঞ্জিওগ্রাম আটারি ডাই দিকে চলে, ডিস্টালি চলে যায়, আর এটা তুমি ডাই দিলে চলে যাবে, তোমার আরে চলে আসবে, ভেইন দেখা যাবে না। এই জন্য ভেইনকে অক্লুড করার জন্য আমরা বেলুন দিয়ে অক্লুড করে দেই। তখন অক্লুড করে দিলে পরে এর মাথায় সিদ্ধ থাকে, তখন ডাই দিলে তোমার করোনারি ভেনোগ্রাম দেখা যাবে। এই বিভিন্ন ধরনের শীত আছে, তোমাদের জানা দরকার নাই। এই যে কেমনে আমরা যাই করোনারি সাইনাস যেখানে আছে, করোনারি সাইনাসকে হুক করি, হুক করে ডাই দেই।
এগুলো আরো আছে সাবসিলেকশন ক্যাথেটার, তোমাদের দরকার নাই। এটা করার পরে এগুলো কেমনে কাটতে হয় এইটা দেখো। এই যে এই রোগীকে আমরা ঢুকাইছি, ক্যাথেটার ঢুকাইছি, ক্যাথেটার ঢুকাইছি। এই যে আগে আরবি ক্যাথেটারটা আগে দিয়ে আছে, আরবি লিডটাকে দিয়ে আছে। আর এখানে ক্যাথেটার ঢুকানো হয়েছে সিএস এর ভিতরে, এখানে বেলুন দিয়ে ইনফ্লেট করা হয়েছে, সাদা হয়ে গেছে। এই ডাই দেওয়া হয়েছে করোনারি সাইনাস অ্যানাটমি। এই যে ল্যাটারাল ভেইন, এই যে আমাদের টার্গেট হলো এই ল্যাটারাল ভেইনে ভিতরে দিয়ে তোমার ওয়ার্ড দিয়ে ওভার দি ওয়ার লিডটা দিয়ে দিও। নর্মাল যেগুলো লিড গুলো আছে সেই লিডের ভিতরে ওয়ার্ড ঢোকে না, আর এইখানে তোমার আগে ওয়ার্ড দিতে হয়, ওয়ার্ডের ভিতর দিয়ে লিডটা ঢুকাই দিয়ে ভেইনের ভিতর দিয়ে একেবারে চলে যাওয়া হয়। তো এটাই তোমার হলো মেন টার্গেট, যে টার্গেট ভেইনে মেনলি দিয়া। এর নিচে ভেইন আছে মিডল কার্ডিয়াক ভেইন, ওখানে দিলে তোমার রোগীর কোনো বেনিফিট হয় না। উপরে আছে গ্রেট কার্ডিয়াক ভেইন। আর এই জন্য মেইন হলো ল্যাটারাল আর এন্ড টু ল্যাটারাল ভেইনেই মেন টার্গেট আওয়ার, এইটা হলো মেন জিনিস। আগে ছিল বাইপোলার লিড, এই বাইপোলার লিড ছিল আমাদের পেসমেকারের মতো অনলি বাইপোলার লিড। এখন যেহেতু অনেক অনেক সমস্যা হচ্ছে, তোমার থ্রেশহোল্ড বেড়ে যায়, ক্যাপচার হয় না, অনেক সমস্যা হয়, এই জন্য এখন চলে আসছে তোমার কোয়াড্রিপোলার লিড। সিএসএ লিড গুলো আগে ছিল ইউনিপোলার, পরে বাইপোলার, এখন চলে আসছে কোয়াড্রিপোলার লিড। এই কোয়াড্রিপোলার লিডে তোমার অনেকগুলো অপশন আছে, 16টা ভেক্টর আছে। তুমি এইটা দিকে এটা পেস্ট না করলে, ডিজিটাল থেকে প্রক্সিমাল পেস্ট না করলে, বিভিন্ন রকম তোমার কম্বিনেশন পারমুটেশন করে আমরা এটার কোনটা ভালো থ্রেশহোল্ড, কোনটা ভালো মতো পেচিং হচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করি কোয়াড্রিপোলার লিড। তারপরে আর নতুন আমার অপশন আছে কোয়াড্রিপোলার লিডের ভিতরেও ওরা এখন নিয়েছে স্ক্রু নিয়ে আসে, যে স্ক্রু করা যায় ভেইনের ভিতরে, ভেইনের সাথে স্ক্রু করে দিলে লিডটা স্টেবল করার জন্য। এগুলো রিসেন্ট আপডেট। তারপরে যেহেতু আবার আছে মাল্টি পয়েন্ট পেসিং আছে, এর সাথে তুমি এক জায়গা পেস করছো, 5 মিনিট পর আরেকটা পেস দেবে, তাহলে মাল্টি পয়েন্ট পেসিং। মাল্টি পয়েন্ট পেসিং করলে ব্যাটারি রেনটা বেশি হবে, মোর এরিয়া অফ পেসিং হবে। যদি পেশেন্টের নর্মালি ইমপ্রুভ না হয় সেই ক্ষেত্রে আমরা এই অপশনগুলো খুলে দিই। বাইভেন্ট্রিকুলার পেসিং করলাম, রোগীর ইমপ্রুভ হচ্ছে না, তখন আমরা মাল্টি পয়েন্ট পেসিং অন করি, কিন্তু ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাবে। এগুলো বিভিন্ন মাল্টি কোয়াড্রিপোলার পেসমেকার। এই করোনারি সাইনাসের অ্যানাটমি সবাই জানো, যে করোনারি সাইনাসের অ্যানাটমি, এই করোনারি সাইনাসের অ্যানাটমি, এখানে একটা ভালভ আছে, এই ভালভটা থিবাসিয়ান ভালভ। এই ভালভটা মোটামুটি আমাদেরকে খুবই ডিস্টার্ব করে ক্যানুলেশন করার জন্য। এই ক্যানুলেশন এখন তোমাদের সুবিধা হয় একটা কার্ডিয়াক অ্যানাটমি সবাই জানো। অ্যানাটমিতে প্রথমে যে আছে নর্মালি যে হার্ট থাকে, সেখানে করোনারি সাইনাসের যে অরিজিন যেখানে আর এতে থাকে, আর ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে অথবা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথিতে অ্যানাটমি ডিস্টর্ট হয়ে যায়, এবং অরিজিন অফ দি করোনারি সাইনাস ইজ নট দি অ্যাকুরেট লোকেশন। স্টার্ট আপ কোথায় থাকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, লোকেশন খারাপ থাকে, তোমার ভার্টিক্যাল থাকে, লোকেশন ব্যাকওয়ার্ড থাকে, লোকেশন হাই আপ থাকে, বুঝলে, নর্মাল অবস্থায় লোকেশন পাওয়া যায় না। তো এটা ক্যানুলেশন করতে যদি তোমার করোনারি অ্যানজিওগ্রামের ক্ষেত্রে অনেক সময় দেখো না, হাই আপ অরিজিন, পোস্টিরিয়র অরিজিন, বুঝলে, সেই ক্ষেত্রে এরকম অরিজিন, এখানে ম্যাক্সিমাম অরিজিন গুলো খারাপ থাকে, এই জন্য এনগেজ করতে বা ক্যানুলেশন করতে ডিফিকাল্ট হয়। ক্যানুলেশন করার পরে আমরা কন্ট্রাস্ট ইউজ করে তখন ভেইন গুলো খুঁজি। এই যে ল্যাটারাল ভেইনটা আমাদের টার্গেট ভেইন, এই যে গ্রেট কার্ডিয়াক ভেইন, অনেকে দিয়ে আসে গ্রেট কার্ডিয়াক ভেইন, অনেকে দিয়ে আসে মিডল কার্ডিয়াক ভেইন, এগুলো খুঁজে না পেয়ে রুগী জানলো না, কেউ জানলো না, আমাদের অনেক কনসালটেন্ট এগুলো করে, যারা এগুলো করে। আমার কাছে অনেক রুগী আসে, ইমপ্রুভ হয় না, আসে, আমি দেখি যে আসলো, এক্স রে করে দেখি যে দিয়ে রাখছে এখানে, বুঝলে। তা এগুলো তো জাস্ট এটা তার মোরালিটির ব্যাপার, তুমি রুগীকে তুমি এগুলো দিবা কি দিবা না। তো আইডিয়ালি যদি এই ভেইন না পাওয়া যায়, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ল্যাটারাল ভেইন 5 to 10% ল্যাটারাল ভেইন থাকে না, সেই ক্ষেত্রে তোমার কোনো জোর করে চিকিৎসা করার দরকার নাই যে তোমাকে এই গ্রেট কার্ডিয়াক ভেইনে অথবা মিডল কার্ডিয়াক ভেইনে দিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে রোগীর সার্জিক্যাল একটা অপশন আছে, ইপিকেডিয়াল লিড, সার্জনরা করে ইপিকেডিয়াল লিড। সার্জনকে দিয়ে তুমি আরভি এবং আর এ লিড বসাই দিবা, সার্জন আসি করবে সাব মেমারি ইনসিশন দিয়ে ইপিকার্ডিয়ামে একটা ইনসিশন, ইপিকার্ডিয়ামে লিড বসাই দিয়ে টানেল করে নিয়ে আসে তোমার সাথে লাগাই দেবে। তাহলে ইপিকেডিয়াল লিড লাগালে অ্যাকুরেট পজিশন লাগাই দেবে এলভি ল্যাটারাল ওয়ালে, তাহলে রোগীর উন্নতি হবে। হার্ট ফেলের রোগী এত টাকা খরচ করবে, তুমি যদি এই আলতু ফালতু কাজ করি আমরা, সেগুলো তোমাদের কেউ এগুলো সামনে আগাবা, এই জন্য বলতেছি এগুলো কখনো করা যাবে না। তোমার ডেভিয়েশন হওয়া যাবে না, যেগুলো আমাদেরকে রোগীর কোনো বেনিফিট হবে না। ল্যাটারাল ভেইন ছাড়া আর অ্যান্টিল্যাটারাল ভেইন ছাড়া কোনো রোগীর কোনো বেনিফিট হয় না। হ্যাঁ, যদি মিডল কার্ডিয়াক ভেইনটা ঘুরে এই পজিশনে চলে আসে, উপর দিকে উঠে, আনইউজুয়াল ভেরি ল্যাটারাল ভেইনের কাছাকাছি আছে, সেই ক্ষেত্রে আমরা মিডল কার্ডিয়াক ভেইন যে ব্রাঞ্চ যদি ল্যাটারাল ভেইনের কাছাকাছি চলে আসে, উপর দিকে উঠে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তাছাড়া মিডল কার্ডিয়াক ভেইন ইউজ করা
কোনো অবস্থা জাস্টিফাইড না। আর গ্রেট কার্ডিয়াক ভেইন একেবারে সেপ্টেম বরাবর থাকে, গ্রেট কার্ডিয়াক ভেইনে কখনো দেওয়া যাবে না। স্যার যে আমি একটা একটু হ্যাঁ, স্যার, বলো। তাহলে স্যার কোন ভেইনে স্যার আমাদের ওই এলবি লিডটা বসাইতে হবে স্যার? ওই বলছি এতক্ষণ ধরে বলছি, বারবার বলছি যে এই পিকচার দেখো, ল্যাটারাল ভেইন, যে স্যার। এই পিকচার দেখো, দিস ইজ ল্যাটারাল ভেইন, দিস ইজ দ্য ট্রু ভেইন। এই ল্যাটারাল ভেইন অত উপরের দিকে অ্যান্টোল্যাটারাল, ট্রু ল্যাটারাল, অ্যান্টোল্যাটারাল, পোস্ট ল্যাটারাল হলে নিচে চলে যাবে, কোনো লাভ হবে না। আরবি লিডের বরাবরে মিডল কার্ডিয়াক ভেইন দিলে লাভ হবে না। ট্রু ল্যাটারাল মেইনলি অপটিমাম সাইজ 3 o'clock পজিশন ইন এলো ভিউ। এলো ভিউতে 3 o'clock পজিশনে যদি লিডটা না বসে, এই যে 3 o'clock, ওই যে 12 তুমি ধরো ঘড়ি কাটা ধরো, এখানে যদি 12 o'clock পজিশন ধরো, যদি 3 to 4 o'clock পজিশন যদি লিড না থাকে, সেই রোগীর কোনো বেনিফিট হবে না। তাই এই যে অ্যান্টোল্যাটারাল ভেইন এখানে করলে তোমার আলটিমেটলি বেনিফিট হবে। 2 থেকে 4 o'clock পজিশন আইডিয়ালি এই পজিশন যদি থাকে তাহলে রোগীর লাভ হবে। আমি গ্রেট কার্ডিয়াক ভেইন দিলাম, মিডল কার্ডিয়াক ভেইন, অনেক রোগী আমার কাছে আসে অন্য জায়গা লাগাই কোনো ইমপ্রুভ হয় না, বেনিফিট হয় না, যারা এগুলো লাগাইতে হয়েছে লাগা, রোগী তো বলবে না কি করছে। এগুলো আমাদের যাদের আমরা মোরালি জন্য মোটামুটি ডেভিয়েট না হয়, সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ রুগী একটা দাম 9 থেকে 12 লাখ টাকা দাম, একটা জিনিস লাগাই দিলাম, রুগীর লাভ হলো না, এই জন্য খুবই ভেরি ভেরি কেয়ারফুল হতে হবে। এখন কি ক্লিয়ার হয়ে গেছে কোন ভেনে লাগাইতে হবে? তার মানে অ্যান্টেরোল্যাটারাল ভেইনেও কি স্যার আমরা দিতে পারি স্যার? Yes, anterolateral vein is to act as equivalent as तुम्हारी lateral vein. Anterolateral vein দিয়ে mainly it should be placed in the lateral of the ventricle. আমার কথা কি বুঝতে পারছো? ভেইনের স্যার জি স্যার। লেফট ভেন্ট্রিকুলার ল্যাটারাল ওয়ালকে যদি পেস করে তাহলে রোগীর ইমপ্রুভ হবে, তাছাড়া ইমপ্রুভ হবে না। এই যে আমি একটা কেস দেখাচ্ছি, দেখো এই যে করোনারি সাইনাস ভেরি হাই আপ ছিল কোন অবস্থায়, এখানে যে তোমার আরবি, আমরা আগে এলবি, এই যে তোমার এই যে এমপ্লাস দিয়ে আমরা ক্যাথেটার দিয়ে এনগেজ করছি, করোনারি সাইনাস ভেরি হাই আপ ছিল, বুঝলে, এমপ্লাস 2 দিয়ে করছি। তারপরে এই দেখো, এই এতক্ষণ তুমি বুঝতে পারছো, এই দেখো এটা অরিজিনটা কোথায়, এটা কি ল্যাটারাল না অ্যান্টিল্যাটারাল? দেখো দি বেলুন দিয়ে অক্লুড করা হয়েছে, ল্যাটারালটা এই পজিশনে, অ্যান্ট্রোল্যাটারাল স্যার। অ্যান্টোল্যাটারাল দেখো চলে ঘুরে নেমে চলে আসে ল্যাটারাল ওয়ালে থ্রু দি 3 o'clock পজিশন, ঠিক না? এই জন্য ভেনের অ্যানাটমি তোমাকে বলে দেবে যে ভেনের ল্যাটারাল ওয়ালটাকে পেস করতে হবে। যদি নিচ থেকে এই যে ভেনটা যে আছে, এই দেখো যে মিডল কার্ডিয়াক ভেন, এই ভেনটাও কিন্তু ঘুরে দেখো এই দেখছো না, দেখা যায় এই যে গ্রেট কার্ডিয়াক ভেনটাও নিচ থেকে না, এটা মিডল কার্ডিয়াক ভেনও এটার ওইটার নিচ থেকে উঠে যদি লিডটা ঘুরে এইখানে নিয়ে আসতে পারি, এর সঙ্গে মিলে গেছে, যদি এই পজিশনে নিয়ে আসায়, সেই ক্ষেত্রে এই ভেনটা তুমি চুজ করতে পারো। মানে ইউ হ্যাভ টু পেস দি ল্যাটারাল ওয়াল অফ দি ভেন্ট্রিকল, লল ল্যাটারাল না, মিড ল্যাটারাল না, মিড ল্যাটারাল টু অ্যান্টোল্যাটারাল ওয়াল, ল্যাটারাল ওয়াল, নট পোস্টিরিয়র সেপ্টামের দিকে কোনো পেস করলে রোগীর 1 পয়সা বেনিফিট হবে না। এই যে আমি এলওভি তে করছি রোগীর ল্যাটারাল ওয়াল, এই যে তোমার আরভি লিড, আর এ লিড, আর এ অনেক বড় থাকে, এই যে ল্যাটারাল ওয়ালকে পেস করতেছে, বুঝলে, এই যে ল্যাটারাল ওয়ালকে তোমাকে পেসিং করতে হবে, ল্যাটারাল ওয়ালকে। এখন আমি তোমাদের অ্যানিমেশন দেখাচ্ছি একটা, আমাদের প্রসিডিউর আমরা করি, দেখো ছবিটা দেখো, অ্যানিমেশন দিয়ে আছে একটা, এই করোনারি সাইনাস দেখো ক্যানুলেশন করতেছি গাইড দিয়ে ক্যানুলেশন ঢুকে গেলে করোনারি সাইনাস ক্যাথেটার দিয়ে গাইড ক্যাথেটার, তারপর কন্ট্রাস্ট দিলাম, কন্ট্রাস্ট দিলে এই যে ভেইন গুলো দেখা যাচ্ছে, দেখো না, এই পোস্টিরিয়র ল্যাটারাল, এটা ল্যাটারাল ভেইন, ভেনোগ্রাম করে গেলাম, ভেনোগ্রাম করার পরে তোমার তারপরে এরা লাগাইছে প্রথমে আরবি লিড, তারপরে দেখবা যে আর লিড লাগালো, তারপরে তোমার এলবি লিড লাগাবে, এই যে আগে তার দিয়ে দিচ্ছে, আগে দেখো এই যে তার চলে গেল ল্যাটারাল ওয়াল, একেবারে ল্যাটারাল ওয়াল ভেন্ট্রিকলের তারের উপর দিয়ে ওই যে লিডটা চলে আসছে, ওই যে লিডটা ওভার দি ওয়ার লিড, ওই লিড চলে গেল, তাহলে আমার 3টা লিডই চলে গেল। তারপরে এখন এলে শীটগুলো যা আছে রিমুভ করে ফেললাম, যে বললাম সবগুলো রিমুভ করে ফেললাম। দিজ আর দি প্রসিডিওর অফ ইমপ্লান্টিং টেকনিক অফ দি সিআরটি পেসমেকার। এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার এলভি লিডটা কি স্যার আগে বসানোর কথা নাকি তোমাদের স্যার? কথাগুলো এটা নির্ভর করছে অপারেটরের উপর।
ওয়েস্টার্ন কান্ট্রি, মিডল ইস্ট, ওয়েস্টার্ন কান্ট্রি, মেনলি ইউএস আমেরিকাতে ওরা আগে আরবি লিড লাগায় ওদের সেগুলো কারণ আছে তোমাদের জানা দরকার নাই। কারণ হলো যেহেতু লেফট বান্ডেল ব্লক থাকে, এলবিবি থাকে, এই রোগীর যদি আমি করোনারি সাইনাস ক্যানুলেট করতে যাই তাহলে রাইট বান্ডেলকে যদি আমি কোনো অবস্থায় তোমার কোনো হিট লাগে তাহলে লেফট বান্ডেল আছে, রাইট বান্ডেল ব্লক হয়ে যাবে। রাইট বান্ডেল ব্লক হলে পেশেন্ট উইল ডেভেলপ কমপ্লিট হার্ট ব্লক। তো কমপ্লিট হার্ট ব্লক হয়ে গেলে তুমি রোগী টেবিলে খারাপ হয়ে যাবে। এই জন্য ওদের টেকনিক হচ্ছে আগে আরবি লিড লাগাই দিয়ে তুমি ওয়ার্ড দিয়ে আরবি লিডকে পেস করতে পারবা। যেহেতু আমাদের দেশের রোগীদের টাকা পয়সার ব্যবসা আছে, ওদের ইন্স্যুরেন্সের ব্যবসা, আমরা যদি এলবি লিড আগে লাগাই, কারণ যদি এলবি লিড ঠিক মতো না লাগাইতে পারি সেই ক্ষেত্রে রোগীর যদি কোনো ইপিকেটের লিড লাগানোর অপশন না থাকে সেই ক্ষেত্রে আর প্রসিডিওর আগায় না। সেই ক্ষেত্রে কিন্তু ওরা করে কি আরবি লিড লাগালো, আরবি লিড লাগাইয়ে তোমার আর লিড লাগালো, যদি তোমার ইপিকেটের লিড লাগাই দেবে সার্জন দিয়ে, আর যদি সেটাও সম্ভব না হয় ওরা আইসিডি লাগাই চলে আসবে, পরে আপগ্রেড করে নেবে, ইন্স্যুরেন্সে টাকা দেবে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা করি কি যাতে কমপ্লিট হার্ট ব্লক না হয় এই জন্য আগে টেম্পোরারি পেসমেকার করে নেই, তারপরে করোনারি সাইনাসে লিড আগে লাগাই, তারপরে করোনারি সাইনাস সব ঠিকঠাক থাকলে পরে আরবি, পরে আরএ। আমাদের সিকোয়েন্সটা এটা। বুঝা গেছে? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, এগুলো তোমাদের দরকার নাই, যেগুলো আমাদের লাগে তোমার ডিউরিং তোমাদের আমাদের আরবি লিড আর এলবি লিডের আমরা কানেক্টর লাগাই, তোমরা পেসমেকার লাগানো কি দেখছো কিনা জানি না, লাগালি পর ইন্টারকার্ডিয়াক ইজিএম আসে, সেই ইজিএম দেখে আমরা নর্মালি তোমার এলবি সিগন্যাল আর আরবির সিগন্যাল, এই সিগন্যালটা আমাদেরকে মাপতে হয় যে কোনটা আগে আছে। সেইটা একটা আমাদের একটা বড় ফ্যাক্টর, বুঝলে? যে আরবি লিড এবং এলবি লিডের মধ্যে তোমার অ্যাটলিস্ট যদি 100 মিলি সেকেন্ডের বেশি দূরত্ব না থাকে সেই ক্ষেত্রে তোমার ভালো ডিসিনগনি হবে না, বুঝলে? তো এটাই তোমাদের আমাদের জানার বিষয় থাকে যে এলবি লিড আর আরবি লিডের মধ্যে পার্থক্য। এই দেখো নর্মাল ইসিজি আমরা সাইনাস ইসিজি এলবিবি ছিল, এটা হলো রাইট ভেন্ট্রিকুলার অ্যাপিকাল পেসিং করা হয়েছে। এই যে এলবিবি রাইট ভেন্ট্রিকুলার পেসিং লুকস লাইক এলবিবি মতো হবে, আমরা নর্মাল পেসমেকার যেটা করি। এই রোগীর অনলি এলবি পেস করা হয়েছে, এলবি পেস করা হলে কি হবে, আরবিবি মরফোলজি হবে, অনলি আরবিবি মরফোলজি হয়েছে, অনলি এলবি পেস করা হয়েছে। তা আমাদের তোমাদের অনেকে একবার বলে থাকবে পোর ম্যান শিয়ার টিম নামে একটা অনেকে বলে থাকে অনলি অ্যাট্রিয়াল সেন্স এলবি পেস করোনারি সাইনাস, আরবিতে কোনো লিড না লাগাই দিয়ে আমরা চলে যাই কোথায়, এলবিতে লাগাই দিই। সেই ক্ষেত্রে রোগীর কি হবে, সাইনাস সিস্টেম থাকবে, তখন আর রোগীর এলবিবি ডেভেলপ পরিবর্তে আরবিবি ডেভেলপ করবে, মানে তোমার টু অ্যাভয়েড আরবি পেসিং। এটা একটা অপশন বলে পোর ম্যান সিআরটি। আমাদের নর্মাল যে পেসমেকার আছে সেই পেসমেকার দিয়ে উই ক্যান ডু ইট, বাট লিড শুড বি এলবি লিড আর এর পরিবর্তে আরবির পরিবর্তে। আরেকটা হচ্ছে তোমার বাইভেন্ট্রিকুলার পেসমেকার, আমাদের এখানে অনেকে আগে করতো কমপ্লিট হার্ট ব্লকের রোগীদেরকে, যেহেতু কমপ্লিট হার্ট ব্লকের রোগীদের ক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে ভেরি মাচ কেয়ারফুল, বরং এই লিড গুলো এলবি লিড অনেক সময় থ্রেশহোল্ড বেড়ে যায়, লিড ডিসলজ হয়ে যায়। এই জন্য কমপ্লিট হার্ট ব্লকের রোগীদের ক্ষেত্রে তোমার অনলি এলবি লিড লাগাই আর রেখে আসা, এটা রোগীর জন্য একটু রিস্কি হয়ে যায়। আর এই দেখো যদি আরবি এবং এলবি সাইমালটেনিয়াসলি আমি পিয়ার ইন্টারভ্যাল শর্ট করে দিছি, পিয়ার ইন্টারভ্যাল শর্ট করে দিয়ে ফোর্সড এলবি কন্ট্রাকশন, দেখো এখানে কিউআরএস কমপ্লেক্স বিকাম ন্যারো, আর V1 এ ইনিশিয়াল আর থাকবে, তাহলে বুঝবা যে তোমার আর 1 এবং AVL এ যদি তোমার কিউ থাকে তাহলে এটা ইন্ডিকেট করছে যে ল্যাটারাল ওয়াল স্পেসিং, কিউআরএস বিকাম ন্যারো, 1 AVL এ কিউ থাকলে আরো ভালো, এবং V1 এ ইনিশিয়াল ছোট্ট আর থাকলে তাহলে বোঝা যাচ্ছে দিস ইজ এ গুড বাইভেন্ট্রিকুলার পেসিং। দিস ইজ দি ইসিজি অফ দি বাইভেন্ট্রিকুলার পেসমেকার। স্যার বলো। বাইভেন্ট্রিকুলার পেসিং এর ইসিজি এটা কি স্যার মানে আরবিবি প্যাটার্নের হবে স্যার? ইজ ডিপেন্ডস অন দি তুমি কোনটা সিলেকশন করছে, ওখানে একটু অপশন আছে যে এলবি ফার্স্ট আগে দিবা, আগে এলবি আগে প্রেস করবে না আরবি আগে প্রেস করবে না সাইমালটেনিয়াসলি প্রেস করবে। ইউজুয়ালি আমরা এলবি এবং আরবি একসাথে প্রেস লিখে আমাদের অপশন রাখি আমরা, বুঝলে? এলবি এবং আরবি শুড বি প্রেসিং সাইমালটেনিয়াসলি, এটা আমাদের ইউজুয়াল প্রোগ্রাম। অনেক ক্ষেত্রে আমরা এলবি 10 মিলিসেকেন্ড আর 20 মিলিসেকেন্ড ফাস্ট করে দেই, মানে এলবি 20 মিলিসেকেন্ড আরবি আগে প্রেস করবে, আরবি আগে প্রেস করবে যাতে আরবিটাকে না প্রেস করে। সেই ক্ষেত্রে যদি আরবি যদি এলবি যদি তুমি 20 মিলিসেকেন্ড আর্লি প্রেস করো, সেখানে এলবির একটা ইনিশিয়াল আর একটা থাকতে পারে, হ্যাঁ V1 এ।
তো এটা নির্ভর করছে তুমি হাউ ইউ প্রোগ্রাম দিস পেসমেকার। কথা কি বুঝতে পারছো? স্যার এমনি স্যার আমাদের মানে সহজভাবে বোঝার জন্য স্যার মানে কি দেখলে আমরা বুঝতে পারবো এটা স্যার মানে সিআরটির পেসিং স্যার? সিআরটির পেসিং থেকে বুঝতে পারবা যে তোমার এই দেখো তোমার নর্মাল পেসমেকারের যে ইসিজি গুলো কি ওয়াইড না? হ্যাঁ স্যার কিউআরএস গুলো হোয়াইট স্যার। ওয়াইড। এখানে তুমি স্পাইক দেখে তুমি বুঝতে পারতেছো না যে তুমি এখানে যা যে এখানে দেখবা এই যে এ পি আছে অথবা পি চেঞ্জ হতে পারে পি হবে, কিন্তু কিউআরএস কমপ্লেক্স বিকাম ন্যারো। একটা রুগী দেখবা যে লাগানো আছে তোমার পেচিং দেখতে পারছো, এরটেল সেন্স অর এরটেল পেস, তারপরে এবিডিএল এর শর্ট, তারপরে তোমার স্পাইক ফলোড বাই ন্যারো কিউআরএস কমপ্লেক্স। তাহলে তোমাদের মাথায় রাখবা যে দিস ইজ নট তোমার ডুয়াল চেম্বার পেসমেকার, সামথিং এলস। দিস কুড বি তোমার বাইভেন্ট্রিকুলার সিআরটি পেসমেকার, আর নতুন যেগুলো আছে কন্ডাক্টিং সিস্টেম পেসিং or left bundle branch or his bundle branch spacing, তোমাদের ওগুলো যাবে না, বুঝলে? তো এইগুলো পেস করলে হিজ বান্ডেল আর লেফট বান্ডেলে যদি পেস করি সেক্ষেত্রে ন্যারো হয়। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝে গেছে। হ্যাঁ বুঝে গেছে স্যার। ঠিক আছে। আর এইখানে তোমাদের ইউজুয়ালি আমরা যদি আরো ভালো একটা অপটিমাল 3 ও ল্যাটারাল ওয়ালে থাকে সেই ক্ষেত্রে তোমার 1 এভিএল এ কিউ পাবা। 1 এভিএল এ কিউ পাবা। আরবি তে দেখবা আরবি পেসিং এ এপিক্যাল পেসিং এ 2-3 এবিএফ নেগেটিভ থাকে, এখানে তা পাবা না, বুঝলে? B1 B5 B6 সব নেগেটিভ থাকে। তা এইগুলো তোমার তোমার বাইভেন্ট্রিকুলার পেসমেকারে কিউআরএসটা ন্যারো এবং 1 এভিএল এ নেগেটিভ। V1 এ ইনিশিয়াল আর থাকার কথা, ভালো যদি পজিশন ঠিক মতো হয়। পজিশনের ভেইনের পজিশন তো তুমি জানো না, ওদের মিডল কার্ডিয়াক ভেইনে দিয়েছে, গ্রেট কার্ডিয়াক ভেইনে দিয়েছে, সেগুলো দেখে তোমাকে যদি বলে বাইভেন্ট্রিকুলার পেসমেকার, তাহলে তো আর সেগুলো ইসিজি একরকম আসবে না। 2013 সালে ওরা যে গাইডলাইন করছিল যে তোমার, সেগুলোর সঙ্গে এখন কিছুটা চেঞ্জ করছে। তো তোমাদেরকে আমি সামান্য কিছু চেঞ্জ করছে, তো সেগুলোর মধ্যে আমি তোমাকে সামারাইজ করে দিই। তোমাদেরকে সামারাইজের মধ্যে তোমার যদি সাইনাসিজম থাকে, যদি রোগীর এলবিবি থাকে, ইজেকশন ফ্র্যাকশন 3টে খেয়াল করবা। ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 35, রোগীর হার্ট ফেলিওর ক্লাস 2, 3, 4 অন অপটিমাল মেডিকেল ম্যানেজমেন্ট, রোগীর যদি এলবিবি থাকে এবং কিউআরএস ডিউরেশন যদি 150 মিলিসেকেন্ডের বেশি থাকে, দিস ইজ ক্লাস 1A ইন্ডিকেশন অফ সিআরটি। এখন নতুন গাইডলাইনে একই জিনিস আছে। আর যদি পেশেন্টের এলবিবি আছে, কিউআরএস ডিউরেশন এখন 120 না করছে, 130 এর উপরে আছে, বুঝলে? সেই ক্ষেত্রে এলবিবি আছে, সেই ক্ষেত্রে আগে ছিল ক্লাস 2A, এখন নতুন ক্লাস 1B। এখন নতুন গাইডলাইনে কিছু চেঞ্জ করছে, দেখে কি চেঞ্জ করছে। আর যদি নন এলবিবি মানে আর এলবিবি না, মেনলি এখনকার আমাদের তোমার 150 মিলিসেকেন্ডের আইডিয়ালি তোমাদেরকে বলি 150 মিলিসেকেন্ডের বেশি না হলে ওই রোগীর কোনো বেনিফিট, সিগনিফিক্যান্ট বেনিফিট হয় না। যদি 150, 140 থেকে 149 পর্যন্ত সেটা হলো ক্লাস 2A ইন্ডিকেশন, এখন আর 1B নাই। তাই 140 এর নিচে হলে তো লাভ হবেই না, আর 130 এর নিচে হলে কন্ট্রা ইন্ডিকেশন। তাই 140 থেকে 149 পর্যন্ত সেগুলো ক্লাস 2A ইন্ডিকেশন। তাই আমি সাধারণত আমি নিজে ক্লাস 1A ছাড়া এত দামি জিনিস কখনো লাগাই না, কারণ রোগীর কোনো লাভ হবে না বলে। তো এটা হলো তোমার আমার আইডিওলজি। আর যারা মোটামুটি গাইডলাইন করছে, গাইডলাইনের ভিতরে অনেক ব্যবস্থা আছে, তোমাদের সামনে বলে ফেলি। কারণ গাইডলাইন অনেক কিছু কোম্পানি বায়াসড। যেহেতু কোম্পানি এখানে অনেক একটা ডিভাইস বানাইছে, তাদের বিক্রি করতে হবে, তাদের অনেক টাকা পয়সা ইনভেস্ট করা আছে, তারা এইরকম যারা কমিটিতে থাকে তাদেরকে অনেক কিছু আমাদের বাংলা সোজা বাংলায় বলে যে এদেরকে মোটামুটি ম্যানেজ করে আলটিমেটলি গাইডলাইন অনেক কিছু চেঞ্জ করে দেয়। কিন্তু তোমার ক্লিনিক্যাল বাস্তবতা ওয়েস্টার্ন কান্ট্রি আমাদের কান্ট্রির মধ্যে অনেক পার্থক্য আছে। তাই নন এলবিবির ক্ষেত্রে যেমন যদি আরবিবি থাকে, আসলে আরবিবিতে কোনো লাভ হয় না। এখন আরবিবির ক্ষেত্রে নিয়ে আসছে নন এলবিবি নাম দিচ্ছে, বুঝলে? আরবিবি না দিয়ে যেতে নন এলবিবি, মানে একটা ফার্স্ট নেমে সীমা আছে, বুঝলে? নন এলবিবি বলতে পারতে আরবিবি, নন এলবিবি আর কি, আরবিবির ক্ষেত্রে আর কি থাকবে? নন এলবিবি আরবিবি। আরবিবির ক্ষেত্রে যদি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক না থাকে এবং লেফট অ্যান্টিফেসিক্যাল যদি ইনভলভ না থাকে, ওই রোগীর একটু বেনিফিট হয় না। তাই যে এইখানে এখন গাইডলাইনে নিয়ে আসছে যে নন এলবিবি মানে আরবিবি থাকলে পারে যদি 150 মিলিসেকেন্ডের উপর থাকে, সেখানে নিয়ে আসছে ওরা ক্লাস 1A নিয়ে ক্লাস 2A নিয়ে আসছে। আগে বিএসসি ক্লাস 2, এটা 2A ঠিকই আছে, এখনো ক্লাস 2A আছে। আর 140 থেকে 150 নিয়ে আসছে, ওই সেইখানে মনে হয় তোমার ক্লাস 2B তে নিয়ে আসছে।
কিন্তু নন এলবিপি মানে আরবিপি রোগীর লাগায় আর যদি কোনো লেফট সাইডে কোনো ইনভলভমেন্ট না থাকে, কোনো ডিসিনক্রনি না থাকে, হাউ ইট রিসিনক্রোনাইজ, স্যার কোনো ইমপ্রুভমেন্ট হবে না। স্যার এখন গাইডলাইনে নন এলবিপি শুধু 150-র উপরে থাকলে দিতে বলছে, 150-র নিচে থাকলে তুমি স্যার বললা কোনো নন ইন্ডিকেটর এলবিপি নাই। মানে কি আমাকে বোঝাও, হোয়াট ডু মিন নন এলবিপি? স্যার এটা বেসিক্যালি আরবিপি স্যার। বেসিক্যালি এটা ফাজলিমি না একটা, জি স্যার। দিস ইজ ওয়ান কাইন্ড অফ রোগী দেখে মানে ভাই তোমাকে ওয়ান কাইন্ড অফ ফাজলিমি, বুঝলে? তার আরবিপির ক্ষেত্রে লাভ হয় না বলে ওরা টার্ম দিয়েছে নন এলবিপি, বুঝলে? কোন আরবিপি লাগায়ে কোনো রোগীর বেনিফিট হয় না, কারণ আমি তো আলটিমেটলি আরবিপি তো লাগায় আরবিপি, কারণ ডিসেনক্রনি তো নাই। ওই যে তোমাকে আমি ইকো দেখালাম রোগীর ডিসেনক্রনি হয়, এই রোগীর কোনো ডিসেনক্রনি নাই। ইফ দেয়ার ইজ নো ডিসেনক্রনি, সিআরটি মিন্স নো কার্ডিয়াক রিসিনক্রনি। হাউ উইল ইউ গেট রিসিনক্রনি? একমাত্র কিছু বেনিফিট পাওয়া যায় যে রোগীদের যদি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক থাকে এবং লেফট সাইড ইনভলভমেন্ট মিন্স আরবিপির সাথে লেফট অ্যান্টিরিয়র ভেসিকল যদি ইনভলভমেন্ট থাকে, মানে লেফট অ্যান্টিরিয়র ভেসিকল ব্লক থাকে, এই রোগীর মাত্র কিছুটা বেনিফিট হতে পারে। এলো মোটামুটি এই যে আমি আজ পর্যন্ত কোনো রোগী লাগাইনি এত টাকা খরচ করে, কিন্তু আমার অনেক কলিগ যারা আছে এরা লাগায়, আলটিমেটলি রোগী ফেইলিওর নিয়ে যায়, কত রোগী মারা গেছে আমার কাছেও আসে, আমি কিছু বলিও না, এটা ঠিক বেঠিক আমি কোনো মন্তব্য করি না। আমার আসলে আমার কলিগরা কেউ কিছু করলে আমি সেগুলো ব্যাপারে মন্তব্য কথা ঠিক না, এই জন্য আমি এগুলো বলি না। এই জন্য ক্লাস 1 যেগুলো রোগী এত টাকা বেনিফিট, সে বেনিফিট ছাড়া এই রোগীর লাগায় কোনো লাভ নাই। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে তোমাদের পরীক্ষা বলার জন্য তোমরা বলবা, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা বললাম সেটা বললাম, বুঝলে? আর 2 নম্বর হলো যদি অ্যাট্রিল ফিব্রিলেশন থাকে, এই নতুন গাইডলাইনে অনেক কিছু চেঞ্জ করছে এরা, এটা অ্যাট্রিল ফিব্রিলেশনে যদি ইনজেকশন ফ্র্যাকশন 35 এর নিচে থাকে, কিউএস ডিউরেশন যাই থাকুক না কেন, বলতেছে এখন যে রোগীকে এবি নোড অ্যাবলেশন করে দিয়ে সিআরটি লাগাই দিবা, এটা ক্লাস 1 এ ইন্ডিকেশন করে দিয়েছে। মানে তোমার রোগীকে তাহলে তোমার মেইনলি কিউএস ডিউরেশন যাই থাকুক না কেন, তুমি যখন এবি নোড অ্যাবলেশন করে দিলে রোগী তো ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, তখন তুমি বাইভেন্ট্রিকুলার পেসমেকার করলে তুমি ডিপেন্ডেন্ট, মানে তোমার রাইট ভেন্ট্রিকলকে পেস করলে কিউআরএস ওয়াইড হবে, হাইড্রোজেনিক ওয়াইড, তখন লেফট ভেন্ট্রিকল পেস করে, এই উদ্দেশ্যে ওরা, কারণ হার্ট ফেলিওর কোনো অবস্থায় কন্ট্রোল হচ্ছে না, অ্যাট্রিল ফিব্রিলেশন কোনো অবস্থায় কন্ট্রোল হচ্ছে না, তখন এবি নোড অ্যাবলেশন ফলোড বাই সিআরটি, এই যে তোমার মেইন উদ্দেশ্য নিউ গাইডলাইনে যোগ করছে। তো বুঝলে, দিস ইজ দ্য বাইভেন্ট্রিকুলার পেসমেকার। এবং একটা উদ্দেশ্য আছে, তুমি এএফএ রোগীদেরকে যদি 100% পেসিং না করো, সেই ক্ষেত্রে রোগীর বেনিফিট হবে না। আর এখন গাইডলাইনে দেখলাম নতুন চেঞ্জ করছে, 90% পেসিং হলেও বেনিফিট হবে, মানে আরো মোটামুটি কেমনে লাগানো যায়, কেমনে বিক্রি করা যায়, ওই ধান্দাই করতেছে, বুঝলে? আর 2 নম্বর হচ্ছে লাগে তোমার রিডিউস যদি থাকে, এনি কিউএস ডিউরেশন থাকে, তোমার আগে বলতে তোমার নন কন্ট্রোলেবল হার্ট রেট আর এবি নোড অ্যাবলেশন, এখন বলছে এবি নোড অ্যাবলেশন। আগে যেটা ছিল একটু কনজারভেটিভ ছিল, এখন আরো কনজারভেটিভ না হয়ে বলছে এখনই অ্যাবলেট করে দাও। এটা তোমার অ্যাবলেশন করে দিয়ে, তোমার অ্যাবলেশন করে দিয়ে রোগীকে ডিপেন্ডেন্ট করে দিয়ে। আর আমার আইডিয়োলজি হচ্ছে এএফএ রোগীদেরকে লাগায়ে তোমার এবি নোড অ্যাবলেশন করে দিলে পেশেন্ট উইল পার্মানেন্টলি পেশেন্ট উইল ডিপেন্ড অন পেসিং, সামটাইম দি পেসমেকার উইল ইনফেক্টেড হতে পারে, তখন রোগীর লাইফ উইল বি ইন ডেঞ্জার। এই জন্য আমি করি এএফএ রোগীদেরকে সেক্ষেত্রে বাইভেন্ট্রিকুলার পেসমেকার সিআরটি লাগায়ে ম্যাক্সিমাম মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে রোগীকে পেসিং ডিপেন্ডেন্ট করে রাখি, রোগীকে নট আইটোজেনিক তোমার কমপ্লিট হার্ট ব্লক করি না, সাইনাস নোট ডিপ্রেস করে রাখলি পারে, আর তখন রোগীকে মোটামুটি তোমার 100% পেসিং করতে পারলে ড্রাগ দিয়ে দিস ইজ বেটার। আগে বলা হতো, যত আমি কনফারেন্সে অ্যাবলেট করছি, অ্যাবলেশনের কথা কেউ বলে না, কিন্তু অ্যাবলেশন ওয়ার্স, এখন বলতেছে অ্যাবলেট করে দিয়ে ডিপেন্ডেন্ট করে দিয়ে পেসমেকার লাগাই দাও। যাক, এটা একটা। আর এই যে নতুন গাইডলাইনে একটা যোগ করছে নিচে, নিড ফর পেসিং, পেসিং মানে আমাদের পেসমেকার, এটা যুক্তিকতা আছে, কারণ এটা অনেক রোগী আমরা পাচ্ছি, যদি আমরা পেসমেকার লাগাই হার্ট ব্লকের রোগীদের, কমপ্লিট হার্ট ব্লকের রোগীদেরকে পেসমেকার লাগাই, সেই রোগীদের যদি ইজেকশন ফ্র্যাকশন 50-এর নিচে থাকে, 50-এর নিচে থাকে, সেই ক্ষেত্রে এখন বলতেছে সেই রোগী যদি তুমি ডুয়াল চেম্বার পেসমেকার লাগাও, দিস উইল পেসমেকার উইল কজ, দেখো না, এলবিবি করে ফেলবে, ডিসিনক্রনি হবে, গ্রাজুয়ালি হার্ট উইল তোমার ডিক্রিজ পাম্পিং ফেলিওর, পেশেন্ট উইল গেট হার্ট ফেলিওর। আমরা কমপ্লিট হার্ট ব্লকের রোগীদেরকে যদি কমপ্লিট হার্ট ব্লকের রোগীদেরকে ইজেকশন ফ্র্যাকশন কম, মাইল্ডলি রিডিউস ইজেকশন ফ্র্যাকশন যেটা আছে 50-এর নিচে, তাদেরকে যদি কমপ্লিট হার্ট ব্লকের রোগীদেরকে যদি ডুয়াল চেম্বার কনভেনশনাল পেসমেকার লাগাই, তাদের পেশেন্ট আলটিমেটলি ডেভেলপ হার্ট ফেলিওর। এই হার্ট ফেলিওর থেকে রক্ষা করার জন্য
রক্ষা পেতে হওয়ার জন্য এখন বলা হচ্ছে যে না, যাদের ইজেকশন ফ্র্যাকশন কম, 50-এর নিচে ও 35 লাগবে না, কমপ্লিট হার্ট ব্লক, দিস পেশেন্ট শুড গো বাইভেন্ট্রিকুলার পেসমেকার সিআরটি। কারণ তুমি নর্মালি কনভেনশনাল পেসমেকার লাগালে আরবি পেস করবে, আরবি পেস করলে এলবিবি হবে, এলবি হলি পরে ডিসেন্ট্রি হবে, হার্ট ফেল ওয়ার্সেন হবে। এই জন্য আগে থেকেই তোমার, আর নর্মাল ফাংশন থাকলে তোমার সমস্যা হবে না, কিন্তু ইজেকশন ফ্র্যাকশন কম থাকলে সেই পেশেন্টের ক্ষেত্রে তোমার লাগাইতে হবে তোমার সিআরটি ইন পেশেন্ট উইথ কমপ্লিট হার্ট ব্লক। এটা আগে কিন্তু ছিল না, হ্যাঁ বুঝলে? আগে ছিল যে তোমার ইজেকশন ফ্র্যাকশন 35 এর নিচে, বুঝলে, সেই রোগীদেরকে যদি তোমার পেসিং লাগে তোমার 30-40% রোগী, মানে ইন্টারমিডিয়েট কমপ্লিট হার্ট ব্লক অথবা এরকম কিছু একটা ছিল যে পেসিং 100% পেসিং এর রোগী ডিপেন্ডেন্ট না, রোগীর পেসিং ডিপেন্ডেন্ট হলো 40%, সেই রোগীদের ক্ষেত্রে লাগাতে বলা ছিল। কিন্তু এখন বলতেছে না, তোমার যাদের 50% এর নিচে তাদের ক্ষেত্রে লাগাইতে হবে, বুঝলে? এই গাইডলাইন যেগুলো আছে, নতুন গাইডলাইন যেটা আছে সেটা দেখবা, হ্যাঁ নতুন গাইডলাইন দেখাইছি, আগে দেখাইছি মনে হয়। হ্যাঁ, আর একটা কথা আছে যেটা তোমাকে বলছি, তোমাকে যে তোমার আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, ওদের গাইডলাইন দেখবা, ওদের গাইডলাইন কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, ওদের গাইডলাইন 150-এর বেশি হলে পারে, সেখানে হলো তোমার ক্লাস 1 সাইনাসিজম থাকতে হবে, আর নন এলবিবি হ্যাঁ ওরা বলছে ক্লাস 2A, বুঝলে? আর তোমার সাইনাসিজম থাকলে তোমার নন এলবিবি ডিউরেশন যদি তোমার 150 বেশি থাকে, হ্যাঁ তোমার ল, আর 35 এর নিচে থাকলে তোমার ল, এইগুলো তোমার ল এদের গাইডলাইনে। আর 120 থেকে 140 এর নিচে থাকলে পারে ওরা বলছে তোমার ক্লাস 2A, আর নন এলবিবি ক্ষেত্রে বলছে যে আগে ছিল ক্লাস 3, মানে কন্ট্রাইন্ডিকেশন। তাহলে সিমটোমেটিক হার্ট ফেলিয়ার ওই একই গাইডলাইনে কথাবার্তা, যেগুলো তোমাদের, এগুলো তোমরা সিআরটি ইন কন্ডিকেটেড 130 এর নিচে হলে কন্ট্রাইন্ডিকেটেড, এখন নতুন গাইডলাইন এটা যোগ করেছে। নন এলবিবি রোগীর ক্ষেত্রে, এই যে নন এলবিবি রোগী দেখো, যে নন এলবিবি রোগীর ক্ষেত্রে আলটিমেটলি কি হয়, রাইট ব্যান্ডেল, নর্মাল লেফট ব্যান্ডেল ব্লক থাকে, সেটা না হয় রাইট ব্যান্ডেল ব্লক হবে। রাইট ব্যান্ডেল ব্লক হলে দেখো বেটা কুকির কি হবে, এই কিউএস কমপ্লেক্স আরবিবি মরফোলজি, আরবিবি মরফোলজি রোগীদের ক্ষেত্রে যদি লাগাইতে হয়, সেই ক্ষেত্রে এখনকার বলতেছে যে তোমার হিজ বান্ডেল পেসিং, মানে লেফট বান্ডেল পেস করলে কিউএস কমপ্লেক্সটা ন্যারো হবে। সেই ক্ষেত্রে এখনো মোটামুটি গাইডলাইনে মনে হয় এটা আসছে যে এটা অল্টারনেট অপশন, ওরা অল্টারনেট হিসাবে এটা রাখছে। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় অনেকে যদি থাকে যে কন্ডাক্টিং সিস্টেম পেসিং, হিজ বান্ডেল অর লেফট বান্ডেল পেসিং ইন পেশেন্ট উইথ তোমার নন এলবিবি, এটা একটা জাস্টিফিকেশন আছে। এটা এই তোমার ল একটা পেসমেকার তোমাকে দেখা যায় সিআরটি পেসমেকার, এরা এটা নয় নন এলবিবি। হ্যাঁ, এই যে তোমার কন্ডাক্টিং সিস্টেমের রাইট ভেন্ট্রিকেল একটা, আর এতে একটা, আর হিজ বান্ডেল একটা, এই যে হিজ বান্ডেল দেওয়া হয়েছে, এটা তোমার কন্ডাক্টিং সিস্টেম পেসিং। যে আগে বলছি ব্লক হার্ট ফেলিওর ট্রায়াল, আগে বলতে যে ইজেকশন ফ্র্যাকশন হার্ট ব্লকের রোগীদেরকে 150 মিলি ইজেকশন ফ্র্যাকশন 50 এর নিচে হলে পারেই, হ্যাঁ তখন আরবি পেসিং আর বাইভেন্ট্রিকুলার পেসিং লাগায় ওরা ট্রায়াল দিয়েছিল 2016। সেই ট্রায়ালের ভিত্তিতে এখন গাইডলাইনে চলে আসছে যে ক্লাস 1 ইন্ডিকেশন। আর এগুলো দরকার না, নন রেসপন্ডার ট্রান্সপন্ডার, এগুলো তোমাদের, এই যে আমাদের দেখো যে আমাদের একটা ক্লাস, যে আমার রুটিন একটা কেস দেখো, আমরা ভেনোগ্রাম করে নেই, ভেনোগ্রাম করছি, ভেনোগ্রাম করে সাধারণত আমরা ডাই কন্ট্রাস্ট ইউজ করে কন্ট্রাস্ট অবস্থায় পাংচার করি অ্যাক্সিলারি ভেইনে, এটা আমরা পাংচার। তারপরে এই যে তোমার এই যে করোনারি ছানা দিছি, আগে টেম্পোরারি পেসমেকার করে নিছি, টেম্পোরারি পেসমেকার করে নিয়ে এইটা অনেকে ধরতে দেখো রোগীটা কিন্তু ইন্ট্রাক্টেবল হার্ট ফেলিয়ার ছিল, বিটিভিএফ ছিল, এই জন্য এইটা তোমার সিবি লাইনের একটা লাইন দেখা যাচ্ছে। এই যে তোমার করোনারি সাইনাসটা আমরা করছি, এনগেজ করছি, এবং করোনারি সাইনাস যদি ইপি ক্যাথেটার দিয়ে ঢুকায় আমরা ইপি ক্যাথেটারটা নিয়ে আসছি, ইপি ক্যাথেটার নিয়ে আসছে করোনারি সাইনাসটা এনগেজ করে দেখো, এই দেখো এনগেজ করে ইপি ক্যাথেটার আগে দিছি, দিয়ে তার উপর দিয়ে করোনারি সাইনাস ঢুকাই দিছি। এটা আমাদের টেকনিক অফ দি হাউ টু এনগেজ অর ক্যানুলেশন অফ দি করোনারি সাইনাস। আগে ইলেকট্রোফিজিওলজি ইপি ক্যাথেটার ঢুকাই দিই সিএস এর ভিতরে, তারপরে ওভার দি ইপি ক্যাথেটার গাইড ক্যাথেটার ঢুকাই দেওয়ার পরে আমরা কন্ট্রাস্ট ইউজ করি। কন্ট্রাস্ট ইউজ করে অনেক সময় আমরা
আর যদি ডাই 50 সিসি বা বেশি দেই, জোরে দেই, ভেইন ভালো মতো দেখা যায়, তখন আর আমরা বেলুন দিয়ে অক্লুড করি না। আর যদি ঠিক মতো দেখা যাচ্ছে না, এই যে দেখো বেলুন দিয়ে অক্লুড করি, দেখছো এই যে বেলুন দিয়ে অক্লুড করছি, যাতে রেট্রোগ্রেডলি কোনো ভেইন দিয়ে না আসে, তখন ভেইন গুলো ভালো দেখা যায়। যে রোগীর যদি বেশি, রোগীর কন্ডিশন করে ভালো ছিল না, ও দেখা যাচ্ছে এই জায়গায় ভেইন, এই যে অ্যান্টোল্যাটারাল ভেইনটা, অ্যান্টোল্যাটারাল ভেইন এই যেটা, এই অ্যান্টোল্যাটারাল ভেইন যেটা, অ্যান্টোল্যাটারাল ভেইনে আলটিমেটলি এই যে অ্যান্টোল্যাটারাল ভেইন, এই অ্যান্টোল্যাটারাল ভেইনেই আমরা ই করছি মোটামুটি আলটিমেটলি দিস অ্যান্টোল্যাটারাল ভেইন, কিন্তু দেখো নিচের দিকে নামে চলে যায় 3 o'clock পজিশনে। তো এই অ্যান্টোল্যাটারাল ভেইনে আলটিমেটলি আমরা এই যে ক্যাথেটারের ভিতরে আরেকটা ক্যাথেটার দিছি, একে বলে সাবস্ট্রাকশন ক্যাথেটার, তোমাদের জানা দরকার নাই, ক্যানোলেশন করতে গেলে ডিফিকাল্ট হলে তখন প্রথমে ওয়ার্ড দিছি, এই ওয়ার্ড চলে গেছে, ওয়ার্ডের পরে এই যে কোয়াড্রিপুলার লিড ঢুকাই দিছি, এই লিডটা আবার স্ক্রু লিড, দেখো স্ক্রু দেখা যায়, স্ক্রু দিয়ে আটকাই দিছি, এই যে লিড 1 2 3 4, আর এটা হলো স্ক্রুর জন্য, এই যে কোয়াড্রিপুলার লিড, এই যে স্ক্রু দেখা যাচ্ছে, জুম করে লেখা হয়েছে, এই যে স্ক্রু দেখা যাচ্ছে, দিস ইজ স্ক্রু অফ দি, স্ক্রু দিয়ে এন্ডোকার্ডিয়ামের সঙ্গে আটকা দেওয়া হয়েছে ভেইনের এন্ডোথেলিয়ামের সাথে। তারপরে সব সিস্টেম বের করে নিয়েছি, দিস ইজ দি আর এ, আর বি, আর তোমার হলো এলবি, তোমার এই যে টেম্পোরারি পেসমেকার রয়েছে, কারণ আমাদের আগে আসবে টেম্পোরারি পেসমেকার, পরে টেম্পোরারি পেসমেকার বের করে ফেলে দিয়ে দিস ইজ দি ফাইনাল পিকচার অফ দি পেশেন্ট উইথ বাইভেন্ট্রিকুলার পেসমেকার। তো এই যে তোমার হলো ফাইনাল পিকচার ইন দি এলও ভিউ। আরেকটা জিনিস অনেকে দেখো যে লেফট ভেন্ট্রিকুলার লিড, তোমার এলবি লিড আর আর এ লিডের মাঝখানে অনেক ডিফারেন্স থাকে। যদি তোমার মিডিল কার্ডিয়াক ভেইন দাও আর গ্রেট কার্ডিয়াক ভেইন দাও, এই দুই লিড একেবারে ওভারল্যাপ করবে, কাছাকাছি থাকবে। তা তুমি ল্যাটারাল ওয়ালে দিলে পরে দুই ভেইন, দুই লিডের মাঝখানে এলবি লিড এবং আর এ লিডের অনেক উইল বি সেপারেটেড থাকবে। এই যে আপনার তোমার রোগী ছিল এলবিবি ছিল, কিউএস ডিউরেশন দেখো 150 উপরে ছিল। এই যে করোনারি সাইনাস দেখছো যে অ্যান্টোল্যাটারাল ভেইন সুন্দর দেখা যাচ্ছে, অ্যান্টোল্যাটারাল ভেইন, এই যে অ্যান্টোল্যাটারাল ভেইন 3 o'clock পজিশন চলে আসছে, এই যে ঢুকাই দিছি অ্যান্টোল্যাটারাল ভেইনে, ঢুকাই দিছি, এই যে অ্যান্টোল্যাটারাল ভেইনে সুন্দর রয়েছে, আরবি লিডটাও চলে গেছে অ্যাপেক্স অফ রিভার সেপ্টামে, ভেরি গুড, এবং তোমার হাই সেপ্টামে পেস করা হয়েছে। তো এই যে দেখো কিউএস কমপ্লেক্স ভেরি ন্যারো, আরবিবি মরফোলজি দেখো না, যে এখানে বি1 এ ইনিশিয়াল আর আছে, 1 এভিএল এ কিউ আছে, 1 এভিএল এ কিউ আছে, দিস ইজ নট ডুয়াল তোমার পেসমেকার, দিস ইজ এলবি বাইভেন্ট্রিকুলার পেসমেকার। এই দেখা যায় ইমপ্রুভ মর্টালিটি করে, সিআরটি লাগালে নরমালি বারবার হসপিটালে বাড়তে থাকে, আর এটা লাগালে সার্ভাইভাল বাড়বে, হসপিটালাইজেশন কমবে। তোমার সামারি, নিউ ইয়র্ক হার্ট ক্লাস 2 3 সিস্টোলিক ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, সিআরটি সেফ, ওয়েল টলারেটেড, ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ, functional class and exercise capacity, improve structure and function of the. Conclusion: landmark study have established the huge benefit of CRT on heart failure mortality and morbidity. Biventricular CRT is irrefutably effective in patients with more advanced heart failure, LVB, and borderline QRS. Benefit are smaller in patients with non-LVB. Huge bundle branch spacing promising for non-LVB patient. AV node ablation is strongly recommended or mandatory CRT patient with persistent atrial fibrillation. Thank you very much. এখন তোমাদের আইসিডি কে একটু পড়া দেবো। হ্যালো, ওয়া দুটো পেজে গেছে স্যার। তো দুটো ক্লাস একসঙ্গে কেন দিচ্ছ? তোমাদেরকে আজ যে তোমাদের একটা দুটো ক্লাস একসঙ্গে কেউ দেয়? তোমাদের পরীক্ষায় তো আইসিডি ধরবে। স্যার পড়ায় দেন স্যার, হ্যাঁ পড়ায় দেন স্যার, স্যার একটু পড়ায় শর্ট করে পড়ায় দেন স্যার। শর্ট করে পড়া যায় না? তাহলে আমি স্টপ শেয়ার যায়, আমি নতুন করে সিলেক্ট অন করি। হ্যাঁ, তোমাদের নতুন করে জয়েন করা লাগবে। স্যার নতুন করে জয়েন করা লাগবে না, আপনি স্যার এই স্লাইড শোটা ক্যান্সেল করে দিয়ে নতুন পাওয়ার পয়েন্ট ওপেন করুন। ঠিক আছে।
দেখা যাচ্ছে? হ্যাঁ, স্যার আপনি কি স্যার পাওয়ার পয়েন্ট ওপেন করছেন? পাওয়ার পয়েন্টটা দেখা যাচ্ছে না স্যার। পাওয়ার পয়েন্ট তো ওপেন করছি, শেয়ার তো স্যার করলাম। স্যার স্যার আমি বলি স্যার, স্যার আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন স্যার। স্ক্রিন শেয়ারটা অফ করে পাওয়ার পয়েন্ট ওপেন করেন, তারপর স্যার আপনি স্ক্রিন শেয়ার দেন, তাহলে দেখা যাবে স্যার। স্ক্রিন শেয়ার অফ মাই, স্যার আপনার ওই জুমে স্যার স্ক্রিন শেয়ারটা স্যার অফ করেন, তারপর স্যার হচ্ছে পাওয়ার পয়েন্ট ওপেন করেন। পাওয়ার পয়েন্ট ওপেন হইলে স্যার তারপর আপনি স্ক্রিন শেয়ার দেন, তাহলে দেখা যাবে স্যার। তাহলে আমি কি জুম থেকে আউট হয়ে যাবো? না, জুম থেকে আউট না স্যার, আপনি স্ক্রিন শেয়ার অপশনটা স্যার অফ করেন স্যার। শেয়ার অপশন, হ্যাঁ স্ক্রিন শেয়ার অপশনটা, হ্যাঁ শেয়ার অপশনটা স্যার আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন স্যার। শেয়ার অপশন তো অফ করে দিচ্ছি তো। এখন স্যার পাওয়ার পয়েন্ট ওপেন করেন। এখন পাওয়ার পয়েন্ট আগে ওপেন করবো না? এরপর ওই আইসিডিটা ওপেন করেন স্যার। স্লাইডটা ওপেন করেন, আইসিডি পাওয়ারপয়েন্ট স্লাইড কোন স্ক্রিনটা আপনি শেয়ার করতে চান, তখন স্যার আইসিডি স্ক্রিনটা দিবেন স্যার। বুঝতেছি তো, তোমাদের এই কীর্তিকলাপ তো অত আমি বুঝি না। এখন দেখা যায়? স্যার দেখা যাচ্ছে স্যার। যাক, পারছি। হ্যাঁ, শোনো, তোমাদের পরীক্ষা এটা দেবে, এটা এক্সরে আছে কিন্তু, বুঝলে? আইসি লাগানো এক্সরে আছে, তোমাদের এক্সরে দিয়ে তোমাদের পরীক্ষায় তোমাদের, আমার ভিডিও অন হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ভিডিও অন থাকলে তোমার কথাবার্তা ভেঙে আসে। তোমার আইসিডি তোমাদের পরীক্ষায় তোমাদের ধরবে, কারণ এটা এক্সরে থাকবে, বুঝলে? এক্সরে থাকবে, ভেন্টিকুলার টেইকারের একটা ইসিজি থাকে, ওই ইসিজি দিয়ে তোমাদেরকে আলটিমেটলি তোমাদের চলে যাবে আইসিডি, তখন বলবে যে বলো ইন্ডিকেশন অফ আইসিডি কি। হ্যাঁ, এগুলো নিয়ে তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করবে। জানার জন্য তোমাদেরকে যেটা বলি, অনেকগুলো ইন্ডিকেশন যেটাতে তোমরা একেবারে প্রাইমারিলি বলবা, যে মেইনলি ইন্ডিকেশন ডিভাইডেড ইনটু টু গ্রুপ, একটা হলো প্রাইমারি প্রিভেনশন, একটা সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন হলো মোর ইম্পর্টেন্ট। সেকেন্ডারি প্রিভেনশন যায়, এটা তোমরা বুঝো কিনা, যে পেশেন্টের আগে হিস্ট্রি অফ সাডেন ডেথ, হিস্ট্রি অফ বিটিবিএফ, এগুলো যাদের আছে, রিসার্চ বা অ্যাবর্টেড সাডেন ডেথ, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে তোমার ইন্ডিকেশন অফ আইসিডি। আর প্রাইমারি প্রিভেনশনের কথা হচ্ছে যে পেশেন্টের তোমার ইসকেমিক নন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি আছে, ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 30, this patient is high risk of developing sudden cardiac death. These are documented VTBF নাই, this patient are indication for ICD. এগুলো প্রাইমারি প্রিভেনশন আর সেকেন্ডারি প্রিভেনশন, এটার মধ্যে ভাগ করা আছে। সেকেন্ডারি প্রিভেনশনের ক্ষেত্রে যে কি কি গ্রুপ ভাগ করে দিয়েছে তোমরা পড়ে নিও ভালো মতো। যাদের একটা বলা আছে, যেটা বললাম, prior episode of sustained BTVF or sustained hemodynamic unstable VT in whom complete reversible cause cannot be identified, বুঝলে? রিভার্সিবল কারণ কাজ যদি রোগীর হয়েছে সেটা তোমার এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এটা হলো কমন কারণ, তোমরা বই দেখে নিও। আর যাদের ক্ষেত্রে আছে সেগুলো কি, আন্ডারলাইং ডিজিজ ইডিওপ্যাথিক যেগুলো আছে, তার মধ্যে আরো আছে ভ্যারাইটি অফ আন্ডারলাইং, যেগুলো কি কি আছে, ইডিওপ্যাথিক BTVF and congenital long QT syndrome, but not patient who have BTVF limited to the first 40 hours of acute MI. acute MI রোগীদের ফার্স্ট 48 আওয়ার্স এর মধ্যে যদি BTVF হয় বা তোমার অ্যাবর্টেড সাডেন, সেই রোগীর ক্ষেত্রে লাগানো যাবে না। তোমার আন্ডারলাইং যেগুলো কারণ থাকবে, তোমার কনজেনিটাল লং QT সিনড্রোম, ইডিওপ্যাথিক BTVF, বুঝলে, ব্রুগাটা সিনড্রোম, আরবি কার্ডিওমায়োপ্যাথি আছে, যেগুলো আছে। Patient episodes of sustained BT in presence of heart disease, valvular ischemic, hypertrophic, infiltrative cardiomyopathy, চ্যানেলোপ্যাথির মধ্যে তোমার চলে আসে ব্রুগাটা সিনড্রোম, তারপরে তোমার চ্যানেলোপ্যাথির মধ্যে চলে আসে CPVT,
মানে তোমাকে তারপরে তোমার এই জিনিসগুলো তোমার হলো মোর ইম্পর্টেন্ট। তারপরে তোমার হলো এটা মানে the key issue is the prevention of total mortality, not arrhythmia or sudden death. Simple correcting VTBF may not improve overall mortality. Therefore, patient selection for ICD implantation should take into account both known risk for sudden death due to VTBF for a specific condition and risk of total mortality from underlying medication as well. Implantation of ICD is recommended for primary prevention of sudden cardiac death due to life-threatening VTBF in whom have received optimal medical management, including beta blocker, angiotensin receptor inhibitor, and nutun jegulo asche remain high risk for sudden cardiac, including MI less than but at least 40 days ago and ejection fraction less than 30%. Patient with cardiomyopathy are heart failure class 2 to 3, ejection fraction less than 35%. Non-ischemic cardiomyopathy generally require optimal medical therapy for at least 3 months with documented persistent LV ejection fraction less than 35%. But Dennis style ওরা প্রশ্ন তুলবে যে এটা লাগানো দরকার আছে কিনা, বুঝলে, যে সিএবি যে করা হয়েছে, রিভার্সিলেশন করা হয়েছে, সেই রোগীকে আলটিমেটলি কিছুদিন টাইম নিয়ে দিয়ে আলটিমেটলি লাগানো নিয়ে তারা ওই ট্রায়ালে কিছু করে আসছে। Patient with heart failure who have candidate for ICD আর বললাম তার হার্টের কন্ডাকশন সিস্টেম যে ডিলে এলবি মরফোলজি QRS more than 130 মিলিসেকেন্ড নতুন গাইডলাইনে আসছে, হ্যাঁ, and candidate for CRT and should have biventricular pacemaker with মানে মেইনলি CRTD ইন্ডিকেশন। প্লাস CRT এর সঙ্গে ICD লাগাইতে হবে, CRT এর সঙ্গে কম্বাইন্ড ICD লাগাইলে পেশেন্টের লাভ হবে যে হার্ট ফেলিওর থাকে। আর যাদের সার্টেন আন্ডারলাইং ডিসঅর্ডার যেগুলো বলছি সেগুলো তোমাদের লং কিউরি সিনড্রোম, রিকারেন্ট সিমটম, টর্সারি পয়েন্টস, তারপরে তোমার এই সমস্ত যে সমস্ত আরো কাছে হাইপারটেনিক কার্ডিওমায়োপ্যাথি, যে সমস্ত রোগী যেগুলো আছে, দিজ আর দি পেশেন্ট উইথ ব্রুগাডা সিনড্রোম, চ্যানেলোপ্যাথি, এগুলো তোমার হলো পলিমরফিক ভিটি হয় যেগুলো। তারপর আরেকটা নতুন যে আসছে তার নাম তোমরা বলছো, ওটা কি তোমার 2-3 AVF ল্যাটারালিটি যদি ST এলিভেশন থাকে, তোমার ওটার নাম কি বলতে পারো নামটা? স্যার কোশ্চেনটা বুঝিনি স্যার। তোমার ইয়াং পেশেন্ট তোমার অনলি তোমার 2-3 AVF ST এলিভেশন নস থাকে এবং উইথ সিম্পটম অফ সাডেন হিস্ট্রি অফ সাডেন ডেথ ডকুমেন্টেড early reportism syndrome, sir. Early reportism. এটাও একটা ইন্ডিকেশন অফ তোমার আইসিডি। এই যে বলছি যে এগুলো লাগানো যাবে, এইটা মাথায় পড়বা, কাদেরকে লাগানো যাবে না এটাও কিন্তু তোমাদের গাইডলাইনে দিয়ে আছে, কাদেরকে লাগানো যাবে না, বুঝলে। যে সমস্ত পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, ড্রাগ আছে, ট্রমা আছে, পেশেন্টের রিজনেবল লাইফ এক্সপেক্টেন্সি 1 বছরও কম, তাদের লাগানো যাবে না। BTBF হোম দি থেরাপিস ক্যাথেটার অ্যাবলেশন শুড বি ফাস্ট। ইনসিস্টেন্ট বিটি, এমন BTBF হচ্ছে যে আলটিমেটলি তুমি শক পেয়ে রোগী মরে যাবে, সেই রোগীদের ক্ষেত্রে আইসিডি লাগাই তোমার কি লাভ হবে? শক পেয়ে তো মরে যাবে, সেই ক্ষেত্রে BT অ্যাবলেশন শুড বি ফাস্ট। সাইকেট্রিক রোগী যাদের তাও লাগানো ঠিক হবে না। ক্লাস 4 হার্ট ফেলিওর, রিফ্র্যাক্টরি মেডিকেল ম্যানেজমেন্ট এবং নট ক্যান্ডিডেট ফর CRT, এটার তোমার আইসিডি লাগে লাভ হবে না। পেশেন্ট উইথ সিনকোপ উইথাউট ইনডিউসিবল VT উইদাউট স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, সেই রোগীর ক্ষেত্রে আইসিডি লাগে কোনো নো ইন্ডিকেশন। Patient with VTBF amenable to surgical or catheter ablation in whom risk of sudden death is normalized after successful ablation, বললাম যেগুলো VTBF আছে সেই রোগীর ক্ষেত্রে যদি তোমার ক্যাথেটার অ্যাবলেশন করে তোমার এটাকে VT অ্যাবলেশন করা হয়, সেই রোগীদের ক্ষেত্রে আর তোমার এটা লাগানোর কোনো যুক্তিকতা নাই। তোমার WPW সিনড্রোমের ক্ষেত্রে বললাম RBOT, LBOT, VT, ইডিওপ্যাথিক VT, ভ্যাসকুলার VT, ইন অ্যাবসেন্স অফ হার্ট ডিজিজ, এগুলো স্ট্রাকচারাল হার্ট ডিজিজের ক্ষেত্রে এই ক্ষেত্রে অ্যাবলেশন করলে আর আইসিডি লাগানো, কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে দিস ইজ ডিফারেন্ট ইস্যু। আইসিডি শুড নট বি ডিলেড ইন পেশেন্ট উইথ, এটা বুঝলে, যাদের অ্যাক্টিভ ইনফেকশন আছে সেই ক্ষেত্রে তোমার লাগানো ডিলেট করতে হবে। এটা একটা কথা বলা হয়েছে তোমাদের পরীক্ষা সারা জানে কিনা, যদি নেসেসারি হয়
এই পেশেন্ট গুলোকে আমরা যাদের ডিলে করতে হবে কিন্তু পেশেন্ট ইজ হাই রিস্ক অফ সাডেন ডেথ, দিস পেশেন্ট শুড গিভ দি লাইফ বেস্ট বলে, তাকে বলে ওয়ারেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর। হ্যাঁ, এটা তোমাদের এখন ওয়েস্টার্ন কান্ট্রিতে লাগাই দেওয়া হয়। মনে করো পোস্টেমাই বলছে 40 দিন আগে লাগানো যাবে না, বা দিস পেশেন্ট ক্যান ডাই উইদিন 40 ডেজ, এই পেশেন্ট আইসিডি লাগাতে পারবে না, রোগী কি মারা যাবে, ওই রোগীদের ক্ষেত্রে তোমার ওয়ারেবল আইসিডি লাগাই দেওয়া হয় 40 দিন পর্যন্ত। 40 দিন পরে যদি এফ বেড়ে যায় রিপ্রেজেন্টেশন করার পরে তখন আর তোমার আইসিডি লাগানোর প্রয়োজন পড়ে না। এই যে দিস ইজ দি তোমার ছবি অফ দি পিকচার অফ দি ওয়ারেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর। ওয়েস্টে তোমার এগুলো প্যাডেল গুলো লাগানো থাকে, ইসিজি লিড লাগানো থাকে, এবং পেশেন্ট এটা তোমার পুরো রাত লাইফ বেস্ট বলে এটাকে। এটা পেশেন্ট এক্সটার্নালি ডিফিব্রিলেটরের মতো কাজ করবে। এই যে ইন্ডিকেশন যেগুলো বলছি, তোমার ইনফেকশন যেগুলো তাদের জন্য, আর্লি পোস্টেমা যাদের আছে 40 দিন হয় না তাদের জন্য এটা লাগানো হয়। সিবি যে করা হয়েছে ইনজেকশন ফ্র্যাকশন 35%, বুঝলে, সেই রোগীকে এখনো তোমার হয় নাই, তোমার ইনজেকশন ফ্র্যাকশন বাড়ে নাই, সেই রোগীর ক্ষেত্রে তুমি ওয়েট করতে পারো এটা দিয়ে। যে আর্লি তোমার সিস্টোলিক রেসপন্স ছিল কিন্তু এটা করার পর বেড়ে যাবে, সেই রোগীর ক্ষেত্রে যতক্ষণ না বাড়া পর্যন্ত তুমি ওয়ারেবল ডিফিব্রিলেটর লাগানো হয়। আর যে পেশেন্টটা তোমার নন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, বুঝলে, পোটেনশিয়াল রিভার্সিবল কজ থাকে, পোস্টপার্টাম পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি যেগুলো ইনজেকশন 35%, সেই রোগীর ক্ষেত্রে যদি হাই রিস্ক থাকে সেই ক্ষেত্রে তো রোগীর ক্ষেত্রে ওয়ারেবল এটা লাগানো হয়। আর সিভিয়ার হার্ট ফেলিওর ওয়েটিং ফর হার্ট ট্রান্সপ্লান্টেশন ওই দেশে তাদের ক্ষেত্রে লাগানো হয় ওয়ারেবল আইসিডি। আগে গাইডলাইনে যেগুলো ছিল সেভাবে তোমাকে বলিনি, ক্লাস 1, 2, 3, 4 এগুলো ভাগ করা ছিল, আমি সেগুলো তোমাকে সুন্দর করে সাজায় লিখে বলে দিছি। এখন তোমাদের জাস্ট আইসিডি সিস্টেম দেখো, এই যে আইসিডি কোথায় লাগানো হয়, এই যে আইসিডি এখানে লাগানো হয় তোমার তোমার এটাকে পেক্টোরাল রিজনে, জাস্ট ইনফ্রাক্লাভিকুলার রিজনে লাগানো হয়। এটা তোমার সাবমাস্কুলার না, এটা আমরা সাবকিউটেনাস লাগাই, অনেক সময় সাবমাস্কুলার লাগানো হয়। একটা লিড লাগানো হয় তোমার কোথায়, রাইট ভেন্ট্রিকুলার অ্যাপেক্সে। এখানে কি থাকে, কয়েল থাকে, শকিং কয়েল, এক্সট্রা পেসিং এর থেকে শকিং কয়েল থাকে, যে শক দেওয়া যাবে। দেখাচ্ছি তোমাদেরকে, এগুলো তোমাদেরকে বলছি। তোমার তাদেরকে তোমার রোগী মেনলি আইসিডি কি করবে, তোমার পরীক্ষায় শর্ট নোটও আসতে পারে, বুঝলে। এটা তোমার অটোমেটিক্যালি সে কি করবে, সে আইডেন্টিফাই দি রিদম অফ বিটিভিএফ, সে নিজে রিকগনাইজ করবে, রিকগনাইজ করে তোমার 3টে অপশন আছে, যে 3টে অপশন দিয়ে সে টার্মিনেট করে। যদি ভিএফ রিকগনাইজ করে সে সঙ্গে সঙ্গে সে ডিফিব্রিলেশন করে দেবে। আর যদি ভিটি রিকগনাইজ করে সে প্রথমে চেষ্টা করবে ওভারড্রাইভ পেসিং। ওভারড্রাইভ পেসিং আমরা বলি এটিপি, এন্টি টেকিকার্ডিয়া পেসিং। যদি এটা ফেল করে তখন সে করবে কার্ডিওভার্সন লো জুলে। যদি এটা ফেল করে তখন চলে যাবে তোমার ডিফিব্রিলেশন চলে যাবে। তা আমরা সাধারণত দিজ আর দি ওয়ে হাউ দি আইসিডি ক্যান টার্মিনেট দি ভিটিভিএফ। তাহলে সে রিকগনাইজ করবে ইসিজি দিয়ে, তার লিড দিয়ে সে রিকগনাইজ করে ফেলে, রিকগনাইজ করে কনফার্ম করে, কনফার্ম করার পরে তখন সে ভিটিভিএফ থাকলে পারে সে তখন তার সেই অনুযায়ী ভিএফ থাকলে ডাইরেক্ট ডিফিব্রিলেশন, বিটি থাকলে ইনিশিয়ালি তোমার এন্টিটিকেকার্ডিয়া পেসিং বা ওভারড্রাইভ পেসিং, তারপরে ওটা ফেল করলে কার্ডিওভার্সন, ওটা ফেল করলে তখন ডিফিব্রিলেশন। আর বাকি যেগুলো সবকিছু হয় সব রেকর্ড থাকে ইন দি ডিভাইস। এই যে আমরা জোন ভাগ করে দেই, যে এত হলে কত, জোন 1, 2, 3 এগুলো জোন ভাগ করে দেই, কত বিট পর্যন্ত বিটি আমরা যেভাবে বলে দেবো আইসিডি সেভাবে কাজ করবে। 200 বেশি রেট দিলে আমরা তাকে ভিএফ জোনে ফেলে দেই। 200 বেশি হলে ইট উইল টিট আছে ভিএফ, আর 150 থেকে 200 পর্যন্ত যেভাবে ভাগ করি, আমি 220 পর্যন্ত নেই, আমি 220 এর পরে ভিএফ রাখি আমি। তো এখন তোমার 160 থেকে আমি 200 পর্যন্ত রাখলাম বিটি জোনে, এর নিচে রাখলাম সে ধরবে যদি বিটিও হয়, স্লো বিটি হয়, হি উইল টিট as a সাইনাস টেকিকার্ডিয়া, বা সেটা মনিটর করবে, মনিটর ডকুমেন্ট থাকবে যে স্লো বিটি হয়েছে, কিন্তু শক দেয়। অনেক রোগী আমার কাছে আছে যে এটার রেট লোয়ার রেট দিয়ে রাখছে তোমার 160 বা 70-এ, রোগী বিটি হয়েছে 150-এ, রোগী কিন্তু আইসিডি শক দেয় নাই, বলছে আইসিডি কোনো কাজ করতেছে না। তো তুমি কিভাবে প্রোগ্রাম করছো তার উপর নির্ভর করে সে তোমার এটা ডেলিভার করবে তার থেরাপি। তোমাদেরকে বলছি এই যে লিড গুলো, তোমার এই যে দেখো, এই যে লিড গুলো দেখছো, এই যে লিড গুলো যেগুলো থাকে, এই হলো শকিং কয়েল, এই যে লম্বা, এই যে তোমার পেসিং কয়েল, তোমার পেসিং কি রিং টিপ, তারপরে রিং, তারপরে কয়েল, এই যে লম্বা কয়েল, এই শক আমাদের প্যাডেল দিই, প্যাডেলে কাজ করে কিন্তু এলো তোমার আরবি কয়েল। আর একটা থাকে এইচবিসি কয়েল, সিঙ্গেল কয়েল পাওয়া যায়, ডুয়েল কয়েল পাওয়া যায়।
তো এই যে তোমার হলো আরবি পেসিং লিড, বুঝলে, বাইপোলার এগুলো। তারপরে এই যে শকিং কয়েল, আর শকিং কয়েলের সঙ্গে তোমার এখানে এই যে নর্মালি যে এটা করি আমরা পেসিং এর জন্য, আর একটা থাকবে তোমার হলো অনলি ফর দি, এটা কিন্তু তার দিয়ে আলাদা করা আছে, পেসিং এর জন্য আলাদা কানেকশন আর তোমার শকের জন্য আলাদা কানেকশন। এই যে এগুলো করা হয় আইসিডির জন্য। লেফট সাইডে করলে পারে হার্টের ভালো মোটামুটি তাকে তোমরা অনেক সময় এই যে শকিং কয়েল, অনেক সময় এখানে শকিং কয়েল আরেকটা থাকে এইচবিসি কয়েল। এখন ম্যাক্সিমাম আমরা সিঙ্গেল কয়েল ইউজ করি, কারণ ব্যাটারি একে ক্যান বলি, ক্যান ইটসেলফ অ্যাজ এ ইউজ অ্যাজ এ তোমার এটা একটা ব্যাটারি হিসেবে ইউজ করে। এই যে তোমার ক্যান টু আরভি, আরভি টু ক্যান, এটা ভাগ করে দেই। সেই যে এর ওয়েভ ফর্ম যায়, ইট উইল শক, এবং শক দিয়ে আলটিমেটলি তোমার কিভাবে শকটা দেয়, কিভাবে ওয়েভ ফর্ম যায়, হার্টকে ট্রান্সভার্স না করতে পারলে ইট উইল নট কাজ করবে না। তোমাদের যে অনেক সময় বিটিবিএফ নিয়ে তোমরা রুগী আসে, তোমরা প্যাডেল একটা স্টারনাম আর পাশে আর একটা স্টারনাম, পাশে আরেকটা ধরে রাখো, কখনো ইট উইল নট ওয়ার্ক। অ্যাপেক্স এ দাও, অ্যাপেক্স এর থেকে আমি মনে করি আরো ল্যাটারালি, যত ল্যাটারালি যাবা তত হার্টকে কাভার দেবে, ততই রুগীর যদি একটা শকে কাজ না হচ্ছে, তখন তোমরা ওই অ্যাপেক্স থেকে সরাই পিছনের দিকে অ্যান্টিরিয়র পোস্টিরিয়র নিয়ে যাবা, হার্টকে যাতে কাভার দেয়, অথবা পিছনে একটু ল্যাটারালে নিয়ে যাবা। হার্ট যদি ভিতরে থাকে তাহলে রুগী ইফেক্টিভ হবে। কারণ আমি একজন আমাদের রিনাউন্ড কার্ডিয়াক সার্জন, তার ভিটিবিএফ 10 বার শক দিতে লাভ হয় নাই, পরে আলটিমেটলি মেনলি প্যাডেল ওই তাড়াহুড়ার জন্য স্টার নামের সাথে আরেকটা প্যাডেল দিয়ে শক দিয়ে দেয়, কিন্তু তাহলে কোনো লাভ হবে না। এই জন্য শক দেওয়ার নিয়ম আছে। এই যে একটা রুগী দেখো, এই যে রুগীর হচ্ছিল ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হচ্ছে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হচ্ছে, এর শক দিয়ে দিচ্ছে, ডিফিব্রিলেশন শক মার্ক দিয়ে আছে, স্পাইক দিয়ে আছে, শকের পরে সাইনাসিস, হাউ ইটস ওয়ার্ক, এটা সব রেকর্ড থাকে। বিটি থেরাপি তোমাকে বলছে তিনটা, তোমার এটিপি থাকে, ওভার ড্রাইভ পেসিং থাকে, এগুলো। এই দেখে একটা রুগীর বিটি হয়েছে, সে ওভার ড্রাইভ পেস করছে, সাইনাস হয়ে গেছে, তো ওভার ড্রাইভ পেস করে নিয়েছে, একে বলে এটিপি বলি আমরা। দেখো সাইনাস থেকে সেন্স, টি সেন্স মানে বিটি সেন্স করতেছে, পরে ওভার ড্রাইভ পেস করছে, ওভার ড্রাইভ পেস টিপি 10, টেকে পেসিং টিপি লেখাচ্ছে, তবে সাইনাস হয়ে গেছে, সাইনাস সিদ্ধ, তাহলে এটিপি সাকসেসফুল 70 to 80% ওভার ড্রাইভ পেসিং, একে বলে তোমার হলো পেইনলেস শক থেরাপি। রুগী আসলে বিটি হয়েছে, রুগীকে ওভার ড্রাইভ পেসিং হয়েছে, রুগী টার্মিনেট করে গেছে। 10 to 15% অফ এটিপি ক্যান ডিজেনারেট টু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এই জন্য তখনই এটিপি দিয়ে আলটিমেটলি ভিএফ হয়ে যেতে পারে, তখনই রুগীর সঙ্গে সঙ্গে আবার ডিভাইস নিজেই ভিএফ হিসেবে ডিটেক্ট করে তাকে শক দিয়ে দেবে, অ্যাজ এ ডিফিব্রিলেশন শক দিয়ে দেবে, ভিএফ এর শক দিয়ে দেবে। এই যে দেখা যায় হাউ এটিপি, যে দেশি এটিপি দেওয়া হয়েছে, এটিপি আলটিমেটলি টার্মিনেট করছে, ওভার ড্রাইভ পেসিং ইট উইল নট টার্মিনেট না করলে তখন আবার সেটাকে সেন্স করছে, সেন্স করে সে এখানে বিটিকে সে আবার রিকগনাইজ করে কার্ডিওভার্সন করছে, শক দিয়েছে। তো এই এটিপি মে নট ওয়ার্ক, 70 to 80% ক্ষেত্রে কাজ করে। এই যে আইসিডি পরীক্ষায় এক্সের মধ্যে একটা ভিতরে এই যে আইসিডি এক্সরে সাবকিউনিয়াস আইসিডি লাগানো হয়, আইসিডি গুলো এক্সরে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা যেমন পেসমেকার লাগাই ওরকমই লাগাতে হয়, আলাদা করে নিয়ম নাই। নিয়ম একটাই, যেন ইনফেকশন না হয়, হাইলি প্রিকশনাস, রুগীকে স্টেরাইল একেবারে ওটির চেয়ে ভালো হতে হবে। ওটিরা যারা সার্জন করে তারা করে কি, তারা তো কোনো ডিভাইস লাগায় রাখে না, ক্লোজ করে আসে, কিন্তু তোমার এখানে একটা মেটাল রেখে আসতেছো, তোমার হাত ধোয়া, ভালো মতো করা, ভালো মতো ডিসইনফেক্টেড করা, ভালো মতো গ্লাভস পরা, স্টেরাইল গাউন, স্টেরাইল যন্ত্রপাতি, এগুলো হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের এনআইসিভিতে ইনফেকশন রেট এমনি বেশি, তারপরেও এটা কেয়ারলেস থাকলে ইনফেকশন রেট আরো বেশি। একটা দামি জিনিস লাগায় রোগী যদি ইনফেকশন হয়ে যায়, দিস ইজ একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এই জন্য রোগীকে এটা তোমার অনেক সময় খেয়াল রাখতে হবে। এই যে ভিএফ যদি হয়ে যায়, ভিএফ বলি শক দেবে। কেমনে আমরা রোগী ইন্ডিউস করি, আমরা ভিএফ এই যে বাস্ট পেজ দিয়ে হাই রেটে পেজ করলে ভিএফ ইন্ডিউস হয়। ভিএফ ইন্ডিউস করে আমরা রোগীকে থ্রেশহোল্ড টেস্ট করি, বলে ডিফিব্রিলেশন থ্রেশহোল্ড টেস্ট, যে কত জুলে তার শক কভার হয়েছে, প্রোগ্রামার দিয়ে আমরা চেক করি, এত কিছু বলা দরকার নাই। তাই এটা তোমাদের মোটামুটি আমি তাড়াতাড়ি যতটুকু বলার দরকার বলছি, ঠিক আছে? অনেকক্ষণ বেজে গেছে, 2:30 বেজে গেছে। স্যার আমার দুইটা কোশ্চেন ছিল স্যার। একটা হচ্ছে স্যার একটা সিআরটি ডি আর সিআরটি পি স্যার, কখন স্যার কোনটা দিব স্যার? বলছি কি, শোনো নাই তুমি? না ওটা শুনছি স্যার, মানে এটা নিয়ে ডিবেট আছে তোমার, যে মেনলি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথিতে ভিটিভিএফ এর চান্স অনেক বেশি, ওই ক্ষেত্রে তোমার সিআরটি ডি ইজ ম্যান্ডেটরি।
নন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথিতে লেস লাইক পেশেন্ট ডেভেলপ এরিথমিক ডেথ, সেই ক্ষেত্রে তোমার তুমি সিআরটিপি লাগাতে পারো। এ একটা মোটামুটি কনসেশন আছে, তবে সব রোগীরা যদি অ্যাফোর্ড করতে পারে সিআরটি ইজ বেটার। স্যার নতুন স্যার, গাইডলাইনে স্যার ওই যে অ্যাডভান্সড মানে ডিজিজ গুলো যেগুলো কোমরবিডিটি বেশি মানে লাইফ এক্সপেক্টেন্সি কম, ওইখানে স্যার সিআরটিপি এর কথা বলা আছে স্যার। ওই যে লাইট এক্সপেন্সি 1 বছর নিচে তো লাগাইতে নিষেধ হ্যাঁ করছে। জি স্যার, জি স্যার, জি স্যার। আর স্যার নন ইসকেমিকের ক্ষেত্রে জি স্যার। স্যার আরেকটা রিটার্নের কোয়েশ্চেন আসছিল স্যার, আমি বলি সিনারিওটা স্যার। একটা পেশেন্টের সিএবিজি করা আছে, পেসমেকার করা আছে, সেই পেশেন্টটা স্যার হচ্ছে মানে হার্ট ফেলিওর ডেভেলপ করছে, অ্যাঙ্কেল সোয়েলিং, শর্টনেস অফ ব্রেথ, তার স্যার রিকারেন্ট এপিসোড অফ সিনকোপ আছে। এই পেশেন্টের ম্যানেজমেন্ট কেমনে হবে, এটা একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, তো বলো কি হিস্ট্রি কি? স্যার হিস্ট্রি হচ্ছে তার বাইপাস করা, পেসমেকার করা, তার স্যার রিসেন্ট, সিএবিজি পেসমেকার লাগানো, আর এখন স্যার তার হার্ট ফেলিওর ডেভেলপ করছে, মানে স্যার অ্যাঙ্কেল সোয়েলিং, শর্টনেস অফ হার্ট ব্রেথ ফেলিওর, আর রিকারেন্ট সিনকোপ ডেভেলপ করছে পেশেন্টটা স্যার। তাহলে বোঝা এখন গেল স্যার মানে সিএবিজি হয়েছে। আমি বলে দিই তোমাদের, সিএবিজি এলবি ফাংশন খারাপ হয়েছে, ডিটোরিয়েট জি স্যার। করছে, পেসমেকার লাগানো হ্যাঁ। আছে, আইটোজেনিক জি এলবিবি স্যার। আছে, দিস পেশেন্ট উইল স্যার। ডেভেলপ হার্ট ফেলিওর, ইজেকশন ফ্র্যাকশন হ্যাঁ। কম আছে, 35% স্যার। ইজেকশন ফ্র্যাকশন নিচে আছে। দিস স্যার। পেশেন্ট অপটিমাল মেডিকেল ম্যানেজমেন্ট তোমার কথা বলা নাই, ইউ হ্যাভ টু গিভ দি জি অপটিমাল মেডিকেল ম্যানেজমেন্ট। অপটিমাল মেডিকেল স্যার। ম্যানেজমেন্ট দেওয়ার পরেও, বুঝলে, তোমার স্যার। দেওয়ার পরেও আলটিমেটলি যদি পেশেন্টের তুমি এভাবে লাগবা, দেওয়ার পরেও যদি তোমার সিম্পল ইমপ্রুভ না করে, ইএফ 35% ইএফ যদি উল্লেখ করে নাই, ইজেকশন ফ্র্যাকশন যদি ওরকম কম থাকে, দিস পেশেন্ট উইল পার্মানেন্টলি নিড তোমার বোস সিএবিজি। সিআরটি ইজ দি আইডিয়াল ট্রিটমেন্ট ফর দ্য পেশেন্ট। সিআরটি ডি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। স্যার কোন বলতেছিলাম বলো। স্যার, স্যার বলো। পেশেন্টের তো সিনকোপ, পেশেন্টের তো সিনকোপ হচ্ছে স্যার, এই ক্ষেত্রে কি হল্টারের কোনো রোল আছে কিনা স্যার? আমরা হল্টার, নো নিড অফ হল্টার। হার্ট ফেলিওর রোগী সিএবিজি করা, তুমি এগুলো পরীক্ষা লাগবা। তোমার জি স্যার। রিটার্ন কোশ্চেনে তুমি কি কি ইনভেস্টিগেশন করবা সবই লাগবে। আমি তোমার জিস্ট বলে দিলাম। হ্যাঁ, জি স্যার। তোমাদের ইনভেস্টিগেশন তোমার কি জি স্যার, করবা না thank you, করবা, যেহেতু বড় প্রশ্ন, ছোট প্রশ্ন হলে এটা, আর বড় প্রশ্ন হলে সেভাবে তোমার সাদাই কিন্তু বেসিক কথা এটা। হ্যাঁ, পোস্ট সিএবিজি এলবি ডিসফাংশন হচ্ছে, হার্ট ফেলিওর ডেভেলপ করছে, মানে ইএফ 35% হয়ে গেছে, আর যেহেতু পেসমেকার লাগানো আছে, আইটোজেনিক এলবিবি আছে, দিস পেশেন্ট নিড সিআরটি। এবং যদি সিনকোপ আছে, রোগীর হিস্ট্রি অফ বিটি বা বিএফ কিছু একটা হয়, অতএব সিনকোপের কারণগুলো বলবো, মোস্ট লাইকলি ইসকেমিক এই কারণে হয়েছে, অতএব নিড সিআরটি উইথ সাথে আইসিডি। হ্যাঁ, আর কিছু? স্যার ওই যে বার্স্ট পেসিং আর আরেকটা আছে স্যার র্যাম পেসিং স্যার, মানে তুমি আমার এক্সট্রা, আমি বলতে চাই নাই। তোমাদের র্যাম পেসিং হচ্ছে বাস্ট পেসিং গুলো তোমার করা হয়, যা মনে করো বাস্ট পেসিং গুলো তোমার ওভারড্রাইভ পেসিং যেটা তোমরা করো, বা এটিপি বলি, অ্যান্টিটেকিকার্ডিয়া পেসিং, এটা ফিক্সড রেট। বুঝলে, মনে করো রোগীর, মনে করো আমরা ফিক্স করে দেই যে তখন রোগীর যখন ভিটি হয়েছে 160 বেগে, তখন ওভারড্রাইভ পেসিং করছি তোমার 170 বা 180 বেগে, তাহলে মানে মেনলি ওভারড্রাইভ পেসিং। 180 বা 190 মেনলি আমরা 30 মিলি সেকেন্ড বেশি রাখি, যা রেট থাকে তার সে 130 মিলি সেকেন্ড বেশি করে ওভারড্রাইভ পেস করি, যাতে এটাকে ক্যাপচার করে। এটা বলে তোমার হলো ফিক্সড রেটে, একে বলে হলো এটিপি বা ওভারড্রাইভ পেসিং। আর র্যাম পেসিং হলো গ্র্যাজুয়ালি তোমার তোমার প্রথম পেস করলো 160 বিট, তারপরে তোমার 100 কত সেকেন্ড পর করবে, রেট আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দি হার্ট রেট উইল বি ডিক্রিজ। বুঝলে, রেটটা ওভারড্রাইভ পেসিং এর রেটটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ হয়ে হার্ট রেটটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। প্রথমে 160 করলো, 100, তারপরে 62, 163, 65, 170, গ্র্যাজুয়ালি হার্ট রেট বাড়তে থাকে, মানে মোর অ্যাগ্রেসিভ হয়ে যায় থেরাপি, মোর অ্যাগ্রেসিভ থেরাপি। আচ্ছা আচ্ছা, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আর কোনো প্রশ্ন? তোমাদের আজকে পার্টিসিপেন্ট তো কম ছিল নাকি? আমি এখন আরেকটা বলতে কি, স্যার নামাজ পড়বো। হ্যাঁ, আমি স্লাইড বন্ধ করে দিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লোজ করে দেন স্যার।